ওয়েলকাম ফিউচার ডক্টর। আমি তোমাদের বায়োলজি মেন্টর শুভম চক্রবর্তী। তো এর আগের ক্লাসগুলোতে আমরা কি কি পড়েছি একবার যদি মনে করার চেষ্টা করি, তাহলে ভাবো প্রথমে হচ্ছে প্রোক্যারিওটিক সেল, সেই সেলের ব্যাপারে অনেক কিছু জানলাম। তারপর ইউক্যারিওটিক সেলের মধ্যে আমরা কি কি পড়লাম, সেল মেমব্রেন আর সেল ওয়াল। এইবার আমরা শুরু করব হচ্ছে এন্ডো মেমব্রেন সিস্টেম। এবার দেখো, প্রথম কথা হচ্ছে কোনো কিছু সিস্টেম কেন বলি আমরা? সিস্টেম বলি যখন একাধিক জিনিসপত্র একটা অর্গানাইজড ওয়েতে কাজ করে। অর্থাৎ ধরো অনেক কিছু রয়েছে, এ বি এ সি ডি, এরকম আলাদা আলাদা অর্গানাইজেশন রয়েছে যারা একে অপরের সাথে ইন্টার রিলেটেড এবং অর্গানাইজড ওয়েতে কাজ করে, তখন এটাকে একটা সিস্টেম বলবো। যেমন এডুকেশনাল সিস্টেম বলতে কি বুঝি, প্রাইমারি স্কুল যেটা রয়েছে, হায়ার স্কুল, তারপর কলেজ, তারপর এটা কি একটা পুরো সিস্টেম। তো একটা ইন্টিগ্রাল ওয়েতে এরা কাজ করে, তার মানে এটা হচ্ছে সিস্টেম। তাহলে এন্ডো মেমব্রেন সিস্টেম বলতে আমরা কি বুঝবো, অর্থাৎ মেমব্রেন দিয়ে ঘেরা, এন্ডো মানে ভেতরে, মেমব্রেন দিয়ে ঘেরা একটা পুরো সিস্টেম। এবার এর মধ্যে কে কে পড়বে? এর মধ্যে মেনলি পড়বে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটাকে ইআর বলছি, গলগি অ্যাপারেটাস, লাইসোজোম আর ভ্যাকুওলস। কে কে পড়ছে বলো? ইআর, গলগি অ্যাপারেটাস, লাইসোজোম আর ভ্যাকুওল। এই চারটাকে একসাথে আমরা বলি এন্ডো মেমব্রেন সিস্টেম। এবার যদি আমরা সংজ্ঞা দেখি, তাহলে আমরা কি দেখব, এন্ডো মেমব্রেন সিস্টেম অ্যাকচুয়ালি কি? এন্ডো মেমব্রেন সিস্টেম হচ্ছে the endomembrane system is a group of membrane bound organelles. membrane bound organelles কারণ আমি যেগুলো বললাম, যাদের নাম নিলাম, তারা কিন্তু সবকটা মেমব্রেন বাউন্ড অর্গানেলি। গলগি বডির মেমব্রেন রয়েছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ওরও মেমব্রেন রয়েছে, লাইসোজোম মেমব্রেন রয়েছে, আরেকটা কি বললাম বলো, ভ্যাকুওল, ওরও কিন্তু মেমব্রেন রয়েছে। ভ্যাকুওলের মেমব্রেনের নাম কি? টোনোপ্লাস্ট। সেটা আমরা পরে পড়বো, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ হিসাবে আসতে পারে। তো মেমব্রেন বাউন্ড অর্গানেলিস ইনসাইড দ্য ইউক্যারিওটিক সেল দ্যাট ওয়ার্ক টুগেদার, যেটা বললাম যে একসাথে কাজ করবে, দ্যাট ওয়ার্ক টুগেদার টু মডিফাই, প্যাকেজ অ্যান্ড ট্রান্সপোর্ট অফ প্রোটিন অ্যান্ড লিপিড। তাহলে এরা কাজটা কি করছে? মডিফিকেশন করছে, প্যাকেজিং করছে আর ট্রান্সপোর্ট অফ প্রোটিন অ্যান্ড লিপিড। তাহলে প্রোটিন আর লিপিডকে এরা ট্রান্সফারও করছে। তাহলে এই পুরো যে সিস্টেমটা, যারা প্রোটিন আর লিপিডকে মডিফাই করে, প্যাকেজিং করে আর ট্রান্সপোর্ট করছে, কারা করছে? ওই চারটে অর্গানেলি বললাম। কি কি বললাম এবার তোমরা বলো? প্রথমে বললাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে গলগি বডি, তারপরে লাইসোজোম, তারপর ভ্যাকুওল। তো প্রত্যেকেই কিন্তু সিঙ্গেল মেমব্রেন বাউন্ড, হচ্ছে একটা মেমব্রেন দিয়ে ঘেরা, ডবল মেমব্রেন নয়। ডবল মেমব্রেন কে কে ছিল বলো? আমি তোমাদের বলেছিলাম মনে রাখার জন্য যে ডবল মেমব্রেন কাদের কাদের থাকবে, যাদের নিজস্ব ডিএনএ রয়েছে। কারণ ডিএনএ হচ্ছে একটা খুব ভিআইপি জিনিস, তো ভিআইপি জিনিস যার কাছে আছে ওদের সেই জন্য বেশি সিকিউরিটি, অর্থাৎ ডবল মেমব্রেন। তাহলে ডিএনএ কার কার মধ্যে রয়েছে? আমরা প্রথমেই ডিএনএ বললে আমরা আসবে ক্রোমোজোম। ক্রোমোজোম কোথায় থাকছে? নিউক্লিয়াসের মধ্যে। তাহলে নিউক্লিয়াসের ডবল মেমব্রেন থাকবে। আর কার কার নিজস্ব ডিএনএ থাকে বলো? মাইটোকন্ড্রিয়ার থাকে, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ তোমরা পড়েছো। তো মাইটোকন্ড্রিয়ার থাকবে, আর কার থাকবে? ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিড যেটা বলছো সেটার মধ্যে। তো ওরা হচ্ছে কেবলমাত্র ডবল মেমব্রেন, আর বাকি এখানে যেই অর্গানেলিগুলো বললাম এরা কিন্তু সিঙ্গেল মেমব্রেন। এবার তাহলে ওরা কি এই ইসের মধ্যে পড়বে, এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে পড়বে? না, ওরা পড়বে না। কেন? কারণ মাইটোকন্ড্রিয়া বা প্লাস্টিড বা ওদের সাথে কিন্তু এই যেই প্রোটিনের, যেটা বললাম প্রোটিন আর লিপিডের এই কাজগুলো, মডিফিকেশন, প্যাকেজিং, তারপর হচ্ছে ট্রান্সপোর্ট, ওদের সাথে কিন্তু এদের কোনো মানে এই কাজের কোনো সম্পর্ক নেই। তো এখনই বললাম সিস্টেম কাকে বলবো, যখন একটা অর্গানাইজড ওয়েতে কাজ করে, তো ওদের সাথে এদের কোনো রিলেশন নেই, সেই জন্য কিন্তু ওরা এদের মধ্যে নাই। এরা চারজন যেটা নাম বললাম, এরা একের অপরের উপর অর্গানাইজড ওয়েতে কাজ করে। আমরা দেখবো এরপরে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিভাবে প্রোটিন তৈরি করছে, কারণ ওর মধ্যে দেখবো যে দুই ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, একটা স্মুথ অর্থাৎ যাদের কাছে রাইবোজোম থাকবে না, আরেকটা হচ্ছে রাফ অর্থাৎ যাদের কাছে রাইবোজোম থাকবে। তো রাইবোজোম থাকবে, ওরা প্রোটিন তৈরি করতে পারবে, আর যারা স্মুথ হবে ওরা লিপিড তৈরি করবে। তাহলে কি প্রোটিন লিপিড তৈরি হলো। এবার ওটাকে হচ্ছে মডিফিকেশন করা, ট্রান্সপোর্ট করা, দেখবো কিভাবে গলগি বডি করছে মডিফাইড, কিভাবে এই ভ্যাকুওল আর লাইসোজোমের মাধ্যমে ট্রান্সপোর্ট হচ্ছে। তো তাহলে দেখো যেই কাজটা বললাম আমি একটা সারিতে, এরা একে অপরের সাথে কিন্তু রিলেটেড, সেই জন্য এরা এন্ডো মেমব্রেন সিস্টেমের মধ্যে আসছে। এবার এনসিইআরটি লাইন বাই লাইন যদি পড়ি, তাহলে কি বলেছে?
while each of the membranous organelle is distinct in terms of its structure and function। অর্থাৎ এখানে বলেছে যেই নামগুলো আমি নিলাম, ইআর হোক অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হোক, গলগি বডি, লাইসোজোম, ভ্যাকুওল, এরা কিন্তু প্রত্যেকে ডিস্টিংক্ট আলাদা স্ট্রাকচার আর নিজেরা আলাদা আলাদা অস্তিত্ব বজায় রাখে, কিন্তু এরা কাজ যেটা করে ওটা ইন্টিগ্রেটেড। এখানে বলছে মে অফ দিস আর কনসিডার্ড টুগেদার অ্যাজ এন এন্ডোমেমব্রেন সিস্টেম বিকজ, যেটা বলেছে বিকজ কেন, কারণ ওরা স্ট্রাকচার তো ডিস্টিংক্ট আলাদা আলাদা, কিন্তু তাহলে এদেরকে কেন সিস্টেম বলছি, বিকজ দেয়ার ফাংশনস আর কোঅর্ডিনেটেড। এদের যেটা বললাম ফাংশনটা হচ্ছে ইন্টিগ্রেটেড বা কোঅর্ডিনেটেড, অর্থাৎ একে অপরের সাথে রিলেটেড এদের কাজটা, তো সেই জন্য এদেরকে এন্ডোমেমব্রেন সিস্টেম বলি। দ্য এন্ডোমেমব্রেন সিস্টেম ইনক্লুডস কি কি আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, লাইসোজোম আর ভ্যাকুওল। সিন্স দ্য ফাংশন অফ মাইটোকন্ড্রিয়া, যেটা আমি পড়ানোর সময় বললাম, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, পারক্সিজোম আর নট কোঅর্ডিনেটেড, এরা কিন্তু কোঅর্ডিনেটেড নয়, অর্থাৎ এদের কাজ পুরো আলাদা। মাইটোকন্ড্রিয়া দেখবো এটিপি তৈরি করছে, তারপর হচ্ছে ক্লোরোপ্লাস্ট দেখবো যে ফটোসিনথেসিসে হেল্প করছে, হ্যাঁ, তো এদের কাজ কিন্তু এদের সাথে রিলেটেড নয়, সেই জন্য এরা হচ্ছে নট কোঅর্ডিনেটেড উইথ দ্য অ্যাবভ components, these are not considered as a part of endomembrane system। তো এখান থেকে দেখো এমসিকিউ আসতে পারে যে এন্ডোমেমব্রেন সিস্টেমের তাহলে পার্ট কি কি, তাহলে অবভিয়াসলি এই চারটা হয়ে যাবে, আর নট পার্টের মধ্যে বাকি যা যা প্রশ্ন দেবে মানে অপশন থাকবে, শুধু যে ক্লোরোপ্লাস্ট হ্যানাতানা ওটা নয়, এবার ধর অন্য কিছুও দিয়ে দিল, হচ্ছে লাইসোজোম দিয়ে দিল, হ্যানাতানা, ওদের তো মেমব্রেন নেই, তো ওরা তো কিছু মানে এন্ডোমেমব্রেনের তো হবেই না, এদের স্ট্রাকচারটার মেমব্রেন নেই, তো ওরা কিন্তু পার্ট নয়। তো এবার আমরা চলে আসি দা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে। এবার তোমরা চাইলে ভিডিওটা একবার পজ করে এই জায়গাটা পড়ে নিতে পারো তোমাদের সুবিধার জন্য। এইবার দেখো আমরা চলে আসছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার দেখো তার আগে আরেকটা জিনিস বলি, এদেরকে কেন এন্ডোমেমব্রেন সিস্টেম যে বললাম, এবার যদি একটু ছবিতে দিয়ে এদের একটু স্পষ্ট করি তাহলে তোমাদের সুবিধা হবে। অ্যাকচুয়ালি দেখো এই এন্ডোমেমব্রেন সিস্টেমটা না, যেটা নিউক্লিয়াস রয়েছে এই নিউক্লিয়াসের সাথেও কিন্তু খুব রিলেটেড। কেন, কারণ এই নিউক্লিয়াসের সাথেই লেগে থাকে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা নিউক্লিয়াসের মেমব্রেনটা, হ্যাঁ, তো এই যে লাল কালার দিয়ে আমি যেটা করছি এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে জাস্ট পরেই কে রয়েছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের জাস্ট পরেই রয়েছে এই যে পার্টটা, এটা হচ্ছে গলগি কমপ্লেক্স। দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা, তারপরেই হচ্ছে এটা গলগি কমপ্লেক্স, আর তারপরে এখান থেকেই দেখো আমরা দেখতে পাচ্ছি যে এন্ডোজোম মানে লাইসোজোম হোক, এন্ডোজোম ওখান থেকে তৈরি হচ্ছে, আলাদাভাবে বলছি ওটা পরে, হ্যাঁ, লাইসোজোম হোক বা ভ্যাকুওল হোক ওখান থেকে হচ্ছে। তার মানে কি এরা একে অপরের সাথে দেখো পুরো কোঅর্ডিনেটেড ওয়েতে আছে, 1 2 3 4 এরকম ভাবে পরপর একে অপরের সাথে রিলেটেড, স্ট্রাকচারালি আলাদা। এই জায়গাটা যেমন হয়ে গেল হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হয়ে গেল হচ্ছে গলগি কমপ্লেক্স, এটা হয়ে গেল হচ্ছে লাইসোজোম, স্ট্রাকচারালি আলাদা কিন্তু একে অপরের সাথে কাজের জন্য রিলেটেড। বুঝতে পেরেছো? তাহলে দেখো অ্যাকচুয়ালি যদি আমরা বলি যে প্রথমে একদম কি আসছে, নিউক্লিয়ার এনভেলপ, তাহলে নিউক্লিয়ার এনভেলপ কি হচ্ছে, এর কাজটা কি, এর কাজ হচ্ছে সারাউন্ডস দা নিউক্লিয়াসকে আলাদা করছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের থেকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এদিকেরটা আর এদিকটা নিউক্লিয়াস। তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি, এখানে দেখো আমি নিচে তোমাদের জন্য এক্সট্রা ভাবে অ্যাড করেছি, হ্যাঁ, তো এইখানটায় যদি দেখো প্রত্যেকের আলাদা আলাদা কাজটা আমি জাস্ট শর্ট একবার বলে দিয়েছি। তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাকে বলবো আর স্মুথ কাকে বলবো? রাফ বলবো যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে, এখানে যদি ছবিটা দেখো এই জায়গাটায় দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো এটা, এবার এর গায়ে যদি এরকম রাইবোজোম লেগে থাকে তাহলে দেখো এটা রাফ হয়ে যাচ্ছে, স্মুথ নয়। তার মানে রাইবোজোম লেগে থাকলে এটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর রাইবোজোম কখন লেগে থাকে, রাইবোজোমের কাজ কি, প্রোটিন সিনথেসিস করা, তো সেই জন্য কি হচ্ছে যখন রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হবে ওরা কিন্তু প্রোটিন সিনথেসিস করবে, আর যাদের রাইবোজোম লেগে নেই তারা কি করবে, লিপিড সিনথেসিস করবে। তাহলে যাদের রাইবোজোম আছে ওদেরকে বলবো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর যাদের রাইবোজোমটা নেই তাদেরকে বলবো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি হচ্ছে, প্রোটিন তৈরি করা। এই যে এখানে দেখো লিখাও রেখেছি আমি যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা, তাহলে ওদের কাজ হচ্ছে মেক্স প্রোটিন।
আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে মেক্স লিপিড হলো। তারপরে বলেছে গলগি অ্যাপারেটাস। গলগি অ্যাপারেটাস কাজ কি হবে? আর ইআর কি করলো? ইআর হচ্ছে প্রোটিন আর লিপিডটা তৈরি করে দিল। এবার গলগি অ্যাপারেটাস সেই প্রোটিন লিপিডটাকে নিয়ে কি করবে? মডিফিকেশন করবে, প্যাকেজিং করবে প্রোটিন আর লিপিডের। তারপর হচ্ছে ট্রান্সপোর্ট ভেসিকেল, যেটা সে কি করছে? ট্রান্সপোর্ট ভেসিকেল। তো সেটা করছে হচ্ছে, যেটা হচ্ছে বললাম হচ্ছে ভেসিকেল যেটা রয়েছে, হ্যাঁ, তো সেটা হচ্ছে ক্যারি ম্যাটেরিয়াল, আর এগুলো যে তৈরি হলো মডিফিকেশন করলো সেটাকে ক্যারি করছে বিটুইন অর্গানেলিস। আর লাইসোজোমের কাজ কি? এবার ধরো আমরা কি জানি, এনজাইম যেটা, এনজাইমও তো প্রোটিনেসিয়াস হয় না, বেশিরভাগ সব এনজাইমই কি বলো? প্রোটিনেসিয়াস। কিছু এনজাইম রয়েছে যেগুলো আরএনএ দিয়ে তৈরি, কিন্তু বেশিরভাগ সব, যদি এমসিকিউ আসে যে ধরো যেখানে আরএনএ অপশন নেই, এগুলো কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। ধরো প্রশ্ন এসছে এনজাইম ইজ কেমিক্যালি প্রোটিন, আরএনএ, বোথ আরএনএ প্রোটিন আর অন্য কিছু আরেকটা আছে, তাহলে সেই ক্ষেত্রে যদি আরএনএও থাকে তাহলেও কিন্তু তোমাদের দিতে হবে, কারণ আমরা দেখবো যে কিছু কিছু ক্ষেত্রে কিছু এনজাইম রয়েছে যারা কিন্তু আরএনএ দিয়ে তৈরি হচ্ছে, হ্যাঁ। কিন্তু আর ধরো যদি আরএনএ নেই, শুধু প্রোটিন আছে আর অন্যান্য অনেক কিছু আছে, তাহলে সেই ক্ষেত্রে শুধু প্রোটিনটা দাগাবে, হ্যাঁ। তো এখানে কি বলেছে? তাহলে প্রোটিন আমরা কি জানলাম? ওটা হচ্ছে এনজাইম তৈরি করে। তো যেই প্রোটিনগুলো অ্যাকচুয়ালি এনজাইম তৈরি করছে, তাহলে সেই প্রোটিনগুলো যার মধ্যে থাকবে, অর্থাৎ যেই এনজাইমগুলো যার মধ্যে থাকবে, ওটাকে আমরা কি বলবো? লাইসোজোম। তো এখানে দেখো ডাইজেস্টিভ অর্গানেলিস এর কাজ কেন? কারণ ডাইজেশন কেন করছে? কারণ ওর মধ্যে এনজাইম রয়েছে, হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার। এরপর দেখো এনসিইআরটি লাইন বাই লাইন যেটা বলছিলাম, এবার আমরা চলে আসি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখো এনসিইআরটির ছবির মধ্যেও ইআর কে কিন্তু এরা দুটো ভাগে ভাগ করেছে, দেখতে পাচ্ছ? এখানে হচ্ছে স্মুথ ইআর, দেখো এগুলোতে কিন্তু এদের রাইবোজোম নেই এই ইআর গুলোতে, তো এগুলো হচ্ছে স্মুথ। আর এই পার্টগুলোতে দেখো, এগুলোতে কিন্তু এই যে গোল 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 করে রেখেছে, এগুলো কি? এগুলো হচ্ছে রাইবোজোম। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হবে রাফ ইয়ার। আর যেটাতে হচ্ছে রাইবোজোম নেই, ওটা হয়ে যাবে হচ্ছে স্মুথ ইয়ার। একদম ইজি ব্যাপার, হ্যাঁ। বায়োলজি কিন্তু খুব সোজা নিটের জন্য, মেন প্রবলেম হয় হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি নিয়ে। তো অন্যান্য স্যাররা তো আছেনই, তাদের ফিজিক্স কেমিস্ট্রি খুব ভালো মতো ক্লাস দেখো, পড়ো, প্র্যাকটিস করো, নিট কিন্তু হয়ে যাবে। নিটে অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে কোশ্চেন নয়, প্রবলেমটা হচ্ছে কম্পিটিশন। নিটে এত বেশি পরিমাণে স্টুডেন্টরা এখন পার্টিসিপেট করছে যে কম্পিটিশনটা অনেক বেড়ে গেছে। তোমরা যদি নিটের কোশ্চেন নিয়ে বসো, আমি বলছি তুমি যে লেভেলেই থাকো না কেন, এমন কোনো কোশ্চেন থাকবে না, ধরো বায়োলজি তো বাদই দিলাম, ফিজিক্স কেমিস্ট্রিতেও এমন কোনো কোশ্চেন নেই যেটা তোমাকে বুঝিয়ে দিলে তুমি বুঝবে না, কিন্তু তুমি সেই জায়গাতেই ধরো যেই বা মেইনস অ্যাডভান্সের প্রশ্ন নিয়ে বসো, তোমার কিন্তু বুঝতে বেশ খানিকটা অসুবিধা হবে। তোমার সামনে যদি উত্তরও পুরো করে দেওয়া হয়, তুমিও দেখবে বুঝতে কিন্তু বেশ অসুবিধা হবে। তার মানে কি, ওখানে কোশ্চেন লেভেলের স্ট্যান্ডার্ডটা কিন্তু অনেক বেশি থাকে। নিটে কিন্তু যেই লেভেলের ওরকম নেই, হ্যাঁ। এবার একটা দুটো যেমন 25-এ যেটা হলো যে কিছু কিছু প্রশ্ন কঠিন দিয়ে দিয়েছিল, সেটা 3-4টা ম্যাক্সিমাম হবে, কিন্তু নিটের লেভেলটা কিন্তু যেই থেকে অনেকটা কম। তোমরা যদি ঠিকমতো পড়াশোনা করো, ডেডিকেশন দিয়ে পড়ো, তাহলে কিন্তু নিট খুব সহজেই ক্লিয়ার হয়ে যাবে। ওখানে একটাই প্রবলেম, সেটা হচ্ছে কম্পিটিশনটা বেশি। আর কম্পিটিশন বেশি মানে তোমাকে যদি 10 জন পরীক্ষায় বসে, একটা সিট, কোশ্চেনের লেভেল সোজা, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? বাকি 9 জনের থেকে তোমাকে বেশি পড়তে হবে। বুঝতে পেরেছো তো? তো এবার ঠিক আছে, আবার চলে আসি এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, অত ওসব না বলে, হ্যাঁ। তো এখানে কি বলেছে দেখো, দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা তাহলে এতক্ষণে জেনে গেছি যে দুই ধরনের হয়, একটা স্মুথ আর একটা হচ্ছে রাফ। তো এনসিইআরটি কি বলেছে? ইলেকট্রন মাইক্রোস্কোপ স্টাডিজ অফ ইউক্যারিওটিক সেল রিভিলস দ্য প্রেজেন্স অফ নেটওয়ার্ক অর রেটিকুলাম। রেটিকুলাম মানে হচ্ছে জালকাকার স্ট্রাকচারকে আমরা রেটিকুলাম বলি। তো নেটওয়ার্ক অর রেটিকুলাম অফ টাইনি টিবিউলস স্ট্রাকচার স্ক্যাটার্ড ইন দ্য সাইটোপ্লাজম। তো দেখো এরকম টিবিউলের মতো স্ট্রাকচারই স্ক্যাটার্ড হয়ে রয়েছে সাইটোপ্লাজমে, হ্যাঁ। দ্যাট ইজ কল্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এটাকেই আমরা বলছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, হ্যাঁ। হেন্স এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ডিভাইডস দ্য, হ্যাঁ, এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ইন্ট্রাসেলুলার স্পেস ইনটু 2 ডিস্টিংক্ট কম্পার্টমেন্ট, লুমিনাল আর এক্সট্রালুমিনাল। মানে এখানে বলেছে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইন্ট্রাসেলুলার। প্রথমে এই ওয়ার্ডটার মানে দেখি, ইন্ট্রাসেলুলার মানে ইন্ট্রা মানে কোনো কিছু ভেতরে, আর ইন্টার মানে দেখো ইন্ট্রা আর ইন্টার
মনে রাখো তুমি ফোনে কি ইউজ করো, ইন্টারনেট। তার মানে ফোনটা তোমার একজনের সাথে আরেকজনের সম্পর্ক করছে। তার মানে আমি যদি অন্য কোনো কারোর হাত ধরি তাহলে সেটা কি হলো, ইন্টার। আর আমি যদি আমার নিজের হাত ধরি সেটা হলো ইন্ট্রা। তাহলে ইন্ট্রা সেলুলার মানে হচ্ছে সেলের, একটা সেলেরই ভেতরের অংশটা, বুঝতে পেরেছো? তো ইন্ট্রা সেলুলার স্পেসকে, অর্থাৎ একটা সেল রয়েছে তার ভেতরে যেই স্পেসটা, এটাকে দুটো ভাগে ভাগ করছে, ডিস্টিংক্ট কম্পার্টমেন্ট, অর্থাৎ দুটো কম্পার্টমেন্টে ভাগ করছে, একটা লুমিনাল আর একটা এক্সট্রা লুমিনাল। লুমিনাল মানে কি, যেটা সাইটোপ্লাজমের ভেতরে যেই এইটা হলো, অর্থাৎ ভেতরের জায়গাটা যেখানে হচ্ছে ধরো এই প্রোটিন লিপিড এগুলো তৈরি হচ্ছে, তো ওটা হয়ে গেল লুমিনাল। আর আরেকটা হচ্ছে যেটা বাইরের এই জায়গাগুলো স্পেস, যেগুলো ওপেন স্পেস রয়েছে, তো এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল এক্সট্রা লুমিনাল, অর্থাৎ সাইটোপ্লাজমের জায়গাটার কথা বলছে। বুঝতে পেরেছো আশা করি। তো এইবার কি বলেছে, দা ইয়ার অফেন শোজ রাইবোজোম, যেটা আমি বললাম যদি রাইবোজোম থাকে তাহলে ওটাকে কি বলবো বলো? একদম ঠিক বলেছো, ওটাকে বলবো হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। The ear often shows ribosome attached to their outer surface. The endoplasmic reticulum bearing ribosome on their surface is called, একদম ঠিক বলেছো, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যদি অ্যাবসেন্ট থাকে তাহলে ওটাকে কি বলবো, সেটাকে বলবো হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আশা করি বোঝা গেছে এটা। এরপর কি বলেছে দেখো, এরপর হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ ফ্রিকুয়েন্টলি অবজার্ভ ইন দ্য সেলস অ্যাক্টিভলি ইনভলভ ইন প্রোটিন সিনথেসিস। তার মানে বললাম যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যাকচুয়ালি কাজ কি, যে যারা হচ্ছে প্রোটিন সিনথেসিস করছে। মনে রাখা খুবই সহজ, কারণ রাইবোজোমের কাজই হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। 12-এ উঠে তোমরা যখন মলিকুলার চ্যাপ্টারটা পড়বে ডিএনএ আরএনএ, হ্যাঁ, তো ওইখানে তোমরা দেখবে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, ওটাকে বলা হয় হচ্ছে বলো রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, ওটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, ওটাকে বলা হয় ট্রান্সলেশন। এবার আরএনএ থেকে যখন প্রোটিনটা তৈরি হচ্ছে সেই সময় দেখবে রাইবোজোম কিন্তু খুব বড় ভূমিকা পালন করে, অর্থাৎ প্রোটিন তৈরিতে রাইবোজোমের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। যখন আমরা পড়বো তখন আমরা দেখব। হ্যাঁ, তো রাইবোজোম রয়েছে, তো প্রোটিন সিনথেসিস করবে, একদম ইজি ব্যাপার। আর কি করছে, অ্যান্ড সিক্রেশন, প্রোটিন সিনথেসিস করছে আর সেটা বের করছে। দে আর এক্সটেন্সিভ অ্যান্ড কন্টিনিউয়াস উইথ দ্য আউটার মেমব্রেন অফ নিউক্লিয়াস। আমরা ছবিতেও দেখলাম কিছুক্ষণ আগে যে নিউক্লিয়াস যে ছিল, নিউক্লিয়াসের মেমব্রেনের সাথে কন্টিনিউ করেছে। এই যে এইখানে আমরা ছবিটা দেখলাম, মনে আছে? একদম বুঝে বুঝে সব পড়া, তাহলে তোমাদের দেখবে ক্লাস যদি মনে হয় যে এটা আমি বুঝতে পারছি, বোরিং লাগছে, তার মানে কি তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছো। হ্যাঁ, তো এটা দেখো যে এই যে এখানে বললাম না, নিউক্লিয়াসের যে মেমব্রেনটা ওটার সাথে কন্টিনিউ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? ওটার সাথে কন্টিনিউ হচ্ছে, ওই কথাটাই ওখানে বলেছে। তারপর আর কি কি বলেছে, এই যে দে এক্সটেন্সিভ অ্যান্ড কন্টিনিউ উইথ দ্য আউটার মেমব্রেন অফ নিউক্লিয়াস। দ্য স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অর্থাৎ যাদের মধ্যে রাইবোজোমটা নেই, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে ইজ দ্য মেজর সাইট অফ সিনথেসিস লিপিড। তাহলে এরা কি তৈরি করছে, স্মুথ তৈরি করছে হচ্ছে লিপিড। ইন অ্যানিম্যাল সেলস লিপিড লাইক স্টেরয়েডাল হরমোন আর সিনথেসিস। এবার স্টেরয়েডাল হরমোন যেগুলো রয়েছে, হ্যাঁ, যেমন টেস্টোস্টেরন বা ওই ধরনের হরমোন, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেখব লিপিড দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি একটা বড় অংশ রয়েছে যেটা ওর কেমিক্যালি স্ট্রাকচার। তো এই হয়ে গেল আমাদের ইআর। তাহলে ইআর এর মধ্যে মেন কি দেখলাম, ইআর হচ্ছে নিউক্লিয়াসের যে আউটার মেমব্রেন ওটার সাথে কন্টিনিউয়াসলি বাইরের দিকে থাকে, দুই ধরনের হয়, রাফ এন্ডোপ্লাজমিক আর স্মুথ। রাফটা হচ্ছে প্রোটিন তৈরি করছে আর স্মুথটা একদম ঠিক লিপিড তৈরি করছে। এরপর আমরা চলে আসছি হচ্ছে গলগি অ্যাপারেটাসে। এবার গলগি অ্যাপারেটাসে কি বলেছে দেখো, গলগি অ্যাপারেটাস বলছে ক্যামেলিও গলগি ফার্স্ট অবজার্ভ ডেন্সলি স্টেইন রেটিকুলার স্ট্রাকচার। এটাও রেটিকুলার স্ট্রাকচার। আবার রেটিকুলার স্ট্রাকচার মানে কি বললাম বলো, জালক আকার, বাংলায় যেটা হলো দেখো ওটাও কিন্তু জালক আকারই, এই স্ট্রাকচারটাও জালক আকারই, এটাই হচ্ছে গলগি বডি। তো এখানে ওটাই বলেছে ক্যামেলিও গলগি ফার্স্ট অবজার্ভ ডেন্সলি স্টেইন রেটিকুলার স্ট্রাকচার নিয়ার দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াসের কাছে। These were later named Golgi bodies. যেহেতু ক্যামেলিও গলগি আবিষ্কার করেছিলেন তো তাকেই সম্মান জানানোর জন্য তার নামই রেখে দেওয়া হলো গলগি বডিজ। They consist of many flat disc shaped sac or cisternae of 0.5 micrometer to 1 micrometer.
তো দেখো এই যে স্ট্রাকচারটা এর কথাই বলেছে যে ডিস্ক লাইক বা ডিস্ক শেপ স্যাক বা সিস্টার্নি, অর্থাৎ এই যে ডিস্কের মতো যে এই স্যাকগুলো রয়েছে এটাকেই বলা হচ্ছে সিস্টার্নি। বুঝতে পেরেছো? তারপরে কি বলেছে, যেগুলো হচ্ছে একে অপরের সাথে দেখো প্যারালালি রয়েছে, অর্থাৎ সমান্তরাল ভাবে রয়েছে। তারপর বলেছে প্যারালাল টু ইচ আদার। এখানে বলেছে ভ্যারিড নাম্বার অফ সিস্টার্নি আর প্রেজেন্ট ইন গলগি কমপ্লেক্স। তো কটা সিস্টার্নি থাকবে সেটা বিভিন্ন ধরনের হতে পারে। দ্য গলগি সিস্টার্নি আর এইবার খুব ইম্পর্টেন্ট, দ্য গলগি সিস্টার্নি আর কনসেন্ট্রিক্যালি অ্যারেঞ্জ নিয়ার দ্য নিউক্লিয়াস, যেটা নিউক্লিয়াসের কাছের দিকে রয়েছে, উইথ ডিস্টিংক্ট কনভেক্স সিস অর ফর্মিং ফেস। অর্থাৎ আমরা যদি দেখি এইখানে যে রয়েছে এই যে এইটা হচ্ছে কনভেক্স সিস বা ফর্মিং ফেস, যেটা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াসের দিকেরটাকে আমরা কি বলবো, সিস বা কনভেক্স। কেন দেখো এখানেও বলে দিয়েছে এই যে যেটা নিউক্লিয়াসের কাছে রয়েছে, দ্য গলগি সিস্টার্নি আর কনসেন্ট্রিক্যালি অ্যারেঞ্জ নিয়ার দ্য নিউক্লিয়াস উইথ ডিস্টিংক্ট কনভেক্স সিস অর দ্য ফর্মিং, ওটা রয়েছে ফর্মিং ফেস। তো কনভেক্স কেন বলছে, কারণ দেখো এটা আমরা যে দেখছি কনভেক্স স্ট্রাকচারের কিন্তু। এবার হ্যাঁ, এবার তোমরা বলবে স্যার এটা কনকেভ মনে হচ্ছে, তোমরা ওই দিক থেকে দেখো, অ্যাকচুয়ালি এই দিক থেকে স্ট্রাকচারটা হচ্ছে কনভেক্স, এই দিক থেকে দেখো না ওই দিক থেকে দেখো কনভেক্স, এই দিক থেকে দেখলে ওটা কনকেভের মতো লাগবে, কারণ আমরা তো যখন স্টাডি করছি বাইরে থেকে করছি না, তো সেই জন্য এটাকে বললাম হচ্ছে কনভেক্স স্ট্রাকচার, বাইরে থেকে স্টাডি করছি এই দিক থেকে যাচ্ছি। তো কনভেক্স স্ট্রাকচার, আর এই দিকটা যেহেতু ফর্মিং হচ্ছে নিউক্লিয়াসের দিকে রয়েছে, তো এটাকে ফর্মিং বা সিস ফেজও বলা হয়। আর তাহলে দেখো উল্টো দিকটা বুঝতে পারছো, তাহলে উল্টো দিকটা কি, এটা কনকেভ হচ্ছে, বাইরে থেকে যদি দেখো তাহলে এই দিকটা কনকেভ হচ্ছে, তো ওটাই পরে বলবে দেখো। আর অ্যান্ড কনকেভ বা ট্রান্স অর দ্য ম্যাচিউরিং ফেজ, যেহেতু কেন এটাকে ম্যাচিউরিং আর ওটাকে ফর্মিং বলছে, কারণ এই জায়গাটা থেকে আমরা কি দেখলাম যে প্রোটিন লিপিডগুলো ঢুকবে, তারপরও ধীরে ধীরে সেই প্রোটিন লিপিডগুলোকে কি করবে হচ্ছে ফোল্ড করবে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ট্রান্সফার করবে আর কি, স্ট্রাকচার দেবে, তার মানে ধীরে ধীরে এই দিকটাতেও ম্যাচিউরিটি আসবে। তো সেই জন্য এই দিকেরটাকে আমরা বলি হচ্ছে ম্যাচিউরিং ফেজ। বুঝতে পেরেছো? আর কেন কনকেভ হলো সেটাও দেখলে, বাইরের দিক থেকে দেখলে ওটা কিন্তু কনকেভ সারফেস হচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে এবার তোমরা এটা কনফিউশন কিন্তু করবে না, কনভেক্স কি আর কনকেভ কি। মনে রাখবে ধরো এরকম যদি স্ট্রাকচার থাকে, এবার আমি এই দিক থেকে দেখছি, হ্যাঁ এই দিক থেকে দেখছি, তাহলে কি হচ্ছে এই দিকটা ভেতরে ঢোকা রয়েছে, অর্থাৎ গর্তের মতো, গুহার মতো। তো গুহাকে আমরা ইংলিশে কি বলি, কেভ। তো এই দিক থেকে দেখছি গুহার মতো গর্তের ভেতরে ঢোকা রয়েছে, এটা হচ্ছে কনকেভ। আর যদি এই দিক থেকে দেখি তাহলে এটা হয়ে গেল উঠে রয়েছে, তাহলে এটা কনভেক্স হবে, একদম ইজি ব্যাপার। হ্যাঁ, তো এটা হলো। এবার গলগি সম্পর্কে আরো কিছু কথা বলেছে এনসিইআরটি। The Golgi apparatus principally perform the function of packaging। তাহলে কি কি কাজ করছে গলগি অ্যাপারেটাস, আগেই বললাম যে প্যাকেজিং করবে, আর হচ্ছে গলগি অ্যাপারেটাস প্যাকেজিং ম্যাটেরিয়ালস। এবার ম্যাটেরিয়ালস বলতে কার কথা বলছে, লিপিড আর প্রোটিনের কথাই বলেছে। টু বি ডেলিভার্ড আইদার টু দ্য ইন্ট্রাসেলুলার টার্গেট অর সিক্রেটেড আউটসাইড দ্য সেল। অর্থাৎ এবার যেটা প্যাকেজিং করছে, এবার ওটা তো কাউকে দেবে। এবার ধরো যে ইসের মধ্যে রাখলো কোন একটা, এই যে এখানে দেখালাম না স্ট্রাকচারটা, এই যে কোন একটা ধরো ভেসিকেল বা কারোর মধ্যে রাখলো, এবার সেটা হয় বাইরে দিয়ে দেবে। এই যে এখানে যেমন দেখো এক্সোসাইটোসিস হচ্ছে, এক্সো মানে কি, এক্স কথাটার মানে হচ্ছে বাইরে, অর্থাৎ যে চলে গেছে এক্স। হ্যাঁ, তো এক্সো মানে হচ্ছে যেটা বাইরে দিয়ে দেবে, অথবা ভেতরেও জমিয়ে রাখতে পারে, যেমন লাইসোজোম হিসেবে ভেতরে জমিয়ে রেখেছে, পরবর্তীতে যখন দরকার হবে তখন ওটা বাইরে বের করবে। বুঝতে পেরেছো? তো এটা হওয়ার পর গলগি কমপ্লেক্স এগুলো করার পর কি করতে পারে, ডেলিভার্ড আইদার ইন্ট্রাসেলুলার টার্গেট, মানে সেলের ভেতরে, যেমন ধরো অনেক সময় কি হয় লাইসোজোম যেমন সেলের মধ্যে রয়েছে, এবার সেল কোনো কিছু ফ্যাগোসাইটোসিস করলো, অর্থাৎ বাইরের থেকে কোনো কিছুকে সেলের মধ্যে নিয়ে নিল, তারপর সেলের মধ্যে ওই লাইসোজোম থেকে এনজাইমটা ঢেলে ওই যে বাইরের জিনিস থেকে যেটা নিয়েছে ফরেন বডিটা, সেটাকে ধ্বংস করে দিচ্ছে, অর্থাৎ সেটা সেলের মধ্যেই ইউজ হচ্ছে। তো ওইটাই এখানে বলেছি ইন্ট্রাসেলুলার টার্গেট, অর্থাৎ বাইরে থেকে কোনো ফরেন বডি সেল এনগালফ করলো, যেমন ডাব্লিউবিসির ক্ষেত্রে আমরা দেখবো যারা যারা হচ্ছে ফ্যাগোসাইটোসিস করছে তাদের মধ্যে কিন্তু আমরা এটা দেখতে পাবো। হ্যাঁ, ইন্ট্রাসেলুলার টার্গেট অর সিক্রেটেড আউটসাইড দ্য সেল। তারপর কি বলেছে, ম্যাটেরিয়াল টু বি প্যাকেজ
ইন দ্য ফর্ম অফ ভেসিকেলস ফ্রম দ্য ইয়ার ফিউজড উইথ দ্য, এই যে যেটা হচ্ছে প্যাকেজ হবে, যেই ম্যাটেরিয়ালটা প্যাকেজ হবে অর্থাৎ লিপিড হোক বা প্রোটিন হোক, ইজ ফর্ম অফ ভেসিকেলস ফর্ম অফ দ্য ইয়ার ফিউজড উইথ দ্য সিস ফেস অফ গলগি অ্যাপারেটাস। অর্থাৎ এখানে কিন্তু কি হচ্ছে, এটা ইয়ারে তৈরি হলো, ইয়ারে তৈরি হয়ে দেখো সেটা চলে যাচ্ছে কিন্তু সিস ফেজে। এই কথাটাই কিন্তু ওখানে বলেছে যে ইয়ারে তৈরি হলো, ইয়ারে তৈরি হয়ে ওটা চলে যাচ্ছে, এই ফেজটা কি, এটা সিস ফেজ। তো এইখানে প্রথমের দিকে চলে আসছে, তারপরে সেটা ধীরে ধীরে প্যাকেজিং মডিফিকেশন হয়ে ট্রান্স ফেজের দিকে আসবে, তারপরে ওটা ভেসিকেলের মধ্যে যাবে বা লাইসোজোম, যাই হোক কোনো একটা কিছুর মধ্যে যাবে। তো ওই কথাটাই এখানে বলেছে যে ম্যাটেরিয়াল টু বি প্যাকেজ ইন দ্য ফর্ম অফ ভেসিকেল ফ্রম, এটা তো হলো ইয়ার ফিউজ উইথ দ্য সিস ফেজ। ওখানে দেখলাম ইয়ার হচ্ছে সিস ফেজের সাথে ফিউজ করছে of the Golgi apparatus and move towards the maturing phase, তারপর ধীরে ধীরে ম্যাচুরিং ফেজের দিকে যাচ্ছে। This explain why Golgi apparatus remain close association with the endoplasmic reticulum। তো এই জন্যই বলে যে Golgi apparatus কেন সব সময় ইয়ারের সাথে ক্লোজ অ্যাসোসিয়েশনে রয়েছে, অর্থাৎ কাছাকাছি রয়েছে। কেন রয়েছে আরামসে বুঝতেই পারলাম যে গলগি অ্যাপারেটাস রিমেন ইন ক্লোজ অ্যাসোসিয়েশন উইথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কেন? কারণ গলগি ইয়ার যেটা তৈরি করছে সেটা পরবর্তীতে প্যাকেজিং হোক মডিফিকেশন হোক কে করছে? গলগি অ্যাপারেটাস। তো অবভিয়াসলি যেখানে তৈরি হয় তার আশেপাশেই ওরা থাকবে। ওইটার জন্য এ নাম্বার অফ প্রোটিন সিনথেসাইজড বাই রাইবোজোম অন দ্য ইয়ার আর মডিফাইড ইন দ্য সিস্টারনি অফ গলগি অ্যাপারেটাস বিফোর দে রিলিজ ফ্রম ইটস ট্রান্সফেজ। তো এই একই কথা আবার বলেছে যে যেই প্রোটিনটা তৈরি হচ্ছে রাইবোসোমের দ্বারা ইয়ারের মধ্যে, যেহেতু দেখলাম না রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম যেটা আরইআর, সেখানে রাইবোজোম থাকে, আর রাইবোজোম থাকে মানে সে প্রোটিন তৈরি করবে। তার মানে ওখানে যেই প্রোটিনটা তৈরি হচ্ছে ইয়ারের মধ্যে সেটা চলে যাবে হচ্ছে গলগি বডির মধ্যে। এবার গলগি কমপ্লেক্সের মধ্যে কোথায় যাবে? ফর্মিং ফেজের দিকে যাবে। এই যে এখানে হচ্ছে ধরো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে, যে এটা ধরো যদি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম হয়, এ কিছু একটা তৈরি করলো প্রোটিন, এই প্রোটিনটা কোথায় যাবে? এই সিস ফেজে যাচ্ছে যেটা ফর্মিং ফেজ। তো এখান থেকে তারপর ধীরে ধীরে ম্যাচিউরিং হয়ে এই দিকটাতে যাবে, এই ম্যাচিউরিং ফেজের দিকে যাবে। তারপরে ওখান থেকে সেটা যদি সেটা এনজাইম হয় তাহলে লাইসোজোমের মধ্যে জমা হয়ে থেকে যাবে। একদম ইজি ব্যাপার, ঘুরে ফিরে সেই একই কথা বলছে বারবার। হ্যাঁ, তো তারপরে বলছে গলগি অ্যাপারেটাস ইজ দ্য ইম্পর্টেন্ট সাইড অফ ফর্মেশন। তারপর দেখো প্রোটিন আর লিপিড তো ইয়ার তৈরি করলো, এবার সেটাকে আরো মডিফাইড করছে। কিভাবে মডিফাইড করছে? যেমন প্রোটিনকে করে দিচ্ছে গ্লাইকোপ্রোটিন আর লিপিডকে করে দিচ্ছে গ্লাইকোলিপিড। একদম ইজি ব্যাপার। এতদূর আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি বলবো যে ভিডিওটা পজ করো, পজ করে যেটা ছিল এবার আরেকবার তোমরা একবার দুবার রিডিং দাও, তাহলে কিন্তু আরামসে এই জায়গাটা কিন্তু তোমাদের পড়া হয়ে যাবে। তো এইবার আমরা চলে যাই হচ্ছে লাইসোজোমের মধ্যে। তো লাইসোজোমের ব্যাপারে দেখো কি বলেছে। তো লাইসোজোম হচ্ছে দ্য মেমব্রেন বাউন্ড ভেসিকুলার স্ট্রাকচার ফ্রম বাই দ্য প্রসেস অফ প্যাকেজিং ইন দ্য গলগি অ্যাপারেটাস। তাহলে মেমব্রেন বাউন্ড ভেসিকুলার স্ট্রাকচার ফর্মড বাই দ্য প্রসেস অফ প্যাকেজিং ইন দ্য গলগি অ্যাপারেটাস। তাহলে লাইসোজোম কিভাবে তৈরি হচ্ছে? প্যাকেজিং ইন দ্য গলগি অ্যাপারেটাসের পর কিন্তু লাইসোজোম তৈরি হচ্ছে, অর্থাৎ গলগি অ্যাপারেটাস যে প্যাকেজ করে ছেড়ে দিচ্ছে একটা স্ট্রাকচার হিসাবে, ওটা কিন্তু লাইসোজোম। দ্য আইসোলেটেড লাইসোজোম ভেসিকেল হ্যাভ বিন ফাউন্ড টু বি ভেরি রিচ ইন অলমোস্ট অল টাইপ অফ হাইড্রোলাইটিক এনজাইম। তার মানে বুঝতে পেরেছো যে এবার আমি যেটা বললাম, তাহলে ইয়ার এর মধ্যে ধরো প্রোটিন তৈরি হলো, যেই প্রোটিনটা কি হচ্ছে এনজাইমের স্ট্রাকচার। এবার ওই প্রোটিনটাকে স্ট্রাকচারালি মডিফাইড করে এনজাইম পরিণত করলো কে? গলগি বডি। এবার গলগি বডি কি করছে? ওটাকে একটা মেমব্রেনের মধ্যে আবদ্ধ করে ছেড়ে দিলাম, যেটার মধ্যে অনেক এনজাইম রয়েছে, তাহলে সেটাকেই আমরা কি বলছি? লাইসোজোম। এবার প্রায় সব ধরনেরই হাইড্রোলাইটিক এনজাইম রয়েছে। এবার হাইড্রোলাইটিক এনজাইম মানে, হাইড্রো মানে কি? হাইড্রো মানে এখানে সবসময় আমরা বলি জল, আর লাইটিক বা লাইসিস মানে কি? ভেঙে দেওয়া, অর্থাৎ জলের উপস্থিতিতে অন্যান্য মলিকিউলকে ভেঙে দিতে পারে, এরকম এনজাইমকে আমরা বলবো হাইড্রোলাইটিক এনজাইম। তো হাইড্রোলাইজ যেমন কি কি রয়েছে? লাইপেজ, প্রোটিয়েজ, কার্বোহাইড্রেট। নাম শুনেই বুঝতে পারছো লাইপেজ কাকে ভাঙবে? লাইপেজ ভাঙবে ফ্যাটকে। তারপর হচ্ছে প্রোটিয়েজ কাকে ভাঙবে? প্রোটিয়েজ ভাঙবে প্রোটিনকে। আর কার্বোহাইড্রেটস কাকে ভাঙবে? দেখো প্রত্যেক এনজাইমের শেষে কিন্তু অ্যাকচুয়ালি ASC
যে কটা উৎসেচক হয় অর্থাৎ এনজাইম হয় তাদের শেষে কিন্তু এএসি যুক্ত হয়। তো প্রোটিনকে ভাঙবে প্রোটিএজ, কার্বোহাইড্রেটকে ভাঙবে কার্বোহাইড্রেজ। হ্যাঁ, তো সেটা হয়ে গেল অপটিমালি অ্যাক্টিভ অ্যাট দ্য অ্যাসিডিক পিএইচ। আর এরা মেনলি এই হাইড্রোলাইটিক এনজাইম যে রয়েছে ওরা অ্যাসিডিক পিএইচে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাক্টিভ হয়। সেই জন্য দেখবে আমাদের স্টমাকের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি আমরা অ্যাসিডিক পিএইচ দেখি। হ্যাঁ, তাই বলে আবার যেটা ইন্টেস্টাইন রয়েছে ওখানে কিন্তু আবার বেসিক হয়। এবার তার মানে কি বেসিকেও কিন্তু এনজাইম কাজ করে, হাইড্রোলাইজেজ এনজাইম কাজ করে। তার মানে এমন নয় যে সবসময় অ্যাসিডিকেই কাজ করে, বাট বেশিরভাগ ক্ষেত্রে এই যে অপটিমালি অ্যাক্টিভ ইন দ্য অ্যাসিডিক পিএইচ। তারপর দিস এনজাইমস আর ক্যাপাবল অফ ডাইজেস্টিং কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড, এই সবগুলোকে এরা কিন্তু ভাঙতে পারে। তারপর চলে আসছি আমরা ভ্যাকুওলসে। তাহলে ভ্যাকুওলস কি? ভ্যাকুওল ইজ দ্য মেমব্রেন বাউন্ড স্পেস ফাউন্ড ইন দ্য সাইটোপ্লাজম। এবার ভ্যাকুওলের মধ্যে কি কি থাকতে পারে? ভ্যাকুওলের মধ্যে ওয়াটার থাকতে পারে, স্যাপ থাকতে পারে, এক্সক্রিটরি প্রোডাক্ট থাকতে পারে, আর আদার ম্যাটেরিয়াল নট ইউজফুল ফর সেল। তার মানে এমন জিনিসপত্র যেগুলো আপাতত ইউজফুল নয় সেলের জন্য, সেগুলো কিন্তু ভ্যাকুওলের মধ্যে থাকতে পারে। তাছাড়া জল, স্যাপ, এক্সক্রিটরি প্রোডাক্ট ওইগুলোও থাকতে পারে। দ্য ভ্যাকুওল ইজ বাউন্ড বাই সিঙ্গেল মেমব্রেন কল্ড টোনোপ্লাস্ট। এটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে ভ্যাকুওলের মেমব্রেনটার নাম কি? ভ্যাকুওলের মেমব্রেনের নাম হলো টোনোপ্লাস্ট। In plant cell, the vacuoles can occupy up to 90% of the volume of the cell. আমরা যদি প্ল্যান্ট সেলের কথা ভাবি, এর আগে তোমাদের দেখিয়েছিলাম এই যে প্ল্যান্ট সেল দেখতে পাচ্ছ, প্ল্যান্ট সেলের যে ছবিটা আমরা দেখেছিলাম সেখানে দেখো 90% জায়গা কিন্তু ভ্যাকুওলই কিন্তু, এই যে দেখো কত বড় জায়গা ভ্যাকুওল এখানে 90% জায়গা দখল করে রাখেনি, কিন্তু জেনারেলি কি প্ল্যান্ট সেলের 90% পর্যন্ত জায়গা কিন্তু ভ্যাকুওল দখল করে রাখতে পারে। কিন্তু whereas if you see the animal cell, এখানে তোমরা দেখতে পাবে যে ভ্যাকুওলগুলো কিন্তু খুব ছোট ছোট হয়। অর্থাৎ অ্যানিমাল সেলে জেনারেলি আমরা ভ্যাকুওল কিন্তু বড় ভ্যাকুওল উই কান্ট ফাউন্ড ইন দ্য অ্যানিমাল সেল। যদি বড় ভ্যাকুওল হয় সেটা কিন্তু আমরা অ্যানিমাল সেলে পাই না। কিন্তু বড় ভ্যাকুওল আমরা কোথায় পাই? হচ্ছে বড় ভ্যাকুওল পাই হচ্ছে আমরা মেনলি প্ল্যান্ট সেলে। বোঝা গেছে? তাহলে তো সেই কথাটা এখানে বলেছে, একদম ইজি ব্যাপার। তারপর আর কি কি বলেছে? আর ভ্যাকুওলের তাহলে মেমব্রেনটার নাম কি হলো? টোনোপ্লাস্ট। ইন প্ল্যান্ট সেল ভ্যাকুওলস ক্যান অকুপাই আপ টু দ্য 90% অফ দ্য ভলিউম। In plant, tonoplast facilitates the transport of number of ion and other material against the concentration gradient into the vacuole. তার মানে কি? প্ল্যান্ট সেলের মধ্যে এগেনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, তার মানে কি? তার মানে হচ্ছে বাইরে ধরো কোনো কিছুর ঘনত্ব কম রয়েছে, এটা ধরো, বোঝা যাচ্ছে? হ্যাঁ, এটা ধরো ভ্যাকুওল, এর ভেতরে কোনো একটা মলিকুল তিনটে আছে, না কোনো একটা মলিকুল এতগুলো আছে, হ্যাঁ, আর বাইরে এই মলিকুলটাই আছে হচ্ছে ধরো এই কয়েকটা। তার মানে বাইরে বেশি আছে না ভেতরে বেশি আছে? ভেতরে অনেক বেশি আছে, লাল ডটগুলো দেখো ভেতরে অনেক বেশি। তার মানে ডিফিউশন বা অসমোসিসের নিয়ম অনুযায়ী কি হবে? যদি ন্যাচারালি অসমোসিস হয় তাহলে সেই অনুযায়ী হচ্ছে, সরি অসমোসিস নয় ডিফিউশন, ন্যাচারালি যদি ডিফিউশন হয় তাহলে সেই অনুযায়ী কি এই মলিকুলগুলো বাইরে চলে আসা উচিত। কিন্তু এই প্ল্যান্ট সেলের যেই ভ্যাকুওল রয়েছে, বিশেষ করে টোনোপ্লাস্ট অর্থাৎ যেই মেমব্রেনটা রয়েছে, এর ক্ষমতা আছে বাইরের থেকে এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, অর্থাৎ ন্যাচারালি যা হতে পারে সেটা না হয় তার উল্টো, অর্থাৎ তার বিরুদ্ধে কাজ করছে। অর্থাৎ এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে কিন্তু টোনোপ্লাস্ট বাইরের থেকে মলিকিউল ভেতরে ঢোকাতে পারে। আর এটা কে করছে? টোনোপ্লাস্ট করছে। তা অবভিয়াসলি এখানে আমরা এটিপি ইউজ হয়, এখানে বলেনি কিন্তু এটিপি ইউজ হয়, তো ওটাই বলেছে এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, হেন্স দেয়ার কনসেন্ট্রেশন ইজ সিগনিফিকেন্টলি হায়ার ইন ভ্যাকুওল দেন ইন দ্য সাইটোপ্লাজম। তো অবভিয়াসলি ধরো বাইরে কোনো মলিকুল কম আছে তাও এ বাইরে থেকে ভেতরে ঢোকাচ্ছে, তাহলে অবভিয়াসলি তার কনসেন্ট্রেশনটা কোথায় বেশি হবে? সাইটোপ্লাজমে বেশি হবে না ভ্যাকুওলের মধ্যে বেশি হবে? অবভিয়াসলি ভ্যাকুওলের মধ্যে বেশি হবে, সেই কথা এখানে বলেছে। হ্যাঁ, সিগনিফিকেন্টলি, এই যে দ্য কনসেন্ট্রেশন ইজ সিগনিফিকেন্টলি হায়ার ইন দ্য ভ্যাকুওল দেন ইন দ্য সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের থেকে কিন্তু অনেক বেশি হচ্ছে। এবার কয়েকটা এক্সাম্পল দিয়েছে যে কি কি ভ্যাকুওল হতে পারে। যেমন ইন অ্যামিবা দ্য কন্ট্রাক্টাইল ভ্যাকুওল ইজ ইম্পর্টেন্ট ফর অসমোরেগুলেশন অ্যান্ড এক্সক্রিশন। তাহলে অ্যামিবাতে কি হলো? কন্ট্রাক্টাইল ভ্যাকুওল ইম্পর্টেন্ট হলো। তারপরে কি বলেছে? মানে কন্ট্রাক্টাইল ভ্যাকুওল থাকে।
যে হচ্ছে অসমোরেগুলেশন আর এক্সক্রিশন করছে। এক্সক্রিশন তো তোমরা সবাই জানো যে নাইট্রোজেনাস ওয়েস্ট যেটা সেলের বিভিন্ন ধরনের মেটাবলিক অ্যাক্টিভিটির জন্য তৈরি হয় আর যেটা সেলের জন্য ক্ষতিকারক নাইট্রোজেনাস ওয়েস্ট, ওটা বের করে দেওয়াই হচ্ছে এক্সক্রিশন। হ্যাঁ, তো সেটা না হয় বুঝলাম। আর অসমোরেগুলেশন মানে কি, আমি কিন্তু আগের অন্য কোনো একটা লেকচারে, অন্য চ্যাপ্টারের লেকচারেও বুঝিয়েছি যে অ্যানিম্যাল কিংডমে বুঝিয়েছি, যখন আমরা দেখেছিলাম হচ্ছে ফ্লেম সেল হচ্ছে অসমোরেগুলেশন এক্সক্রিশন করছিল, তখন আমি বলেছিলাম যে অসমোরেগুলেশন কি, মনে পড়ছে? যদি ওই লেকচার না দেখে থাকো তোমরা দেখবে, দেখো অ্যানিম্যাল কিংডমের কোনো লেকচারটা দেখো বা না দেখো, আমি বলবো প্রথম লেকচারটা দেখো, কারণ ওখানে কিন্তু আমি বেসিক কনসেপ্টটা খুব ভালো মতো বলেছি। ওতে কিন্তু মানে 50% জিনিসপত্র অ্যানিম্যাল কিংডমের মুখস্থ করার দরকার নেই। হ্যাঁ, তো এইখানে কি বলেছে যে কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল তো থাকছে, যে হচ্ছে অসমোরেগুলেশন করছে আর এক্সক্রিশন করছে। তো অসমোরেগুলেশন মানেটা কি? অসমোরেগুলেশন মানে আমরা একবার ছোট করে বলে দিই। ধরো তুমি যদি এখন 3 গ্লাস জল খেয়ে নাও, তাহলে কি তোমার ব্লাডের অসমোলারিটি অর্থাৎ ঘনত্ব কি কমে যাবে? কমবে না। তার মানে কি কিছু একটা রয়েছে যে তোমার ব্লাডের ঘনত্ব হোক বা বডি ফ্লুইড যাই থাকুক না কেন, চোখের মধ্যে অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার রয়েছে, ব্রেনের মধ্যে সিএসএফ রয়েছে অর্থাৎ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড রয়েছে, তো ওদের সবকটার ঘনত্ব কিন্তু আলাদা 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 হয়। তো ওই ঘনত্বগুলো, ওই যেই ঘনত্ব রয়েছে প্রত্যেকটার অসমোলারিটি আলাদা আলাদা, তো ওই যে মেনটেন করছে, বা তুমি যতই জল খাও না কেন সব কিছু কিন্তু মেনটেন হবে। তো ওই মেনটেনটা কে করে? আমাদের ক্ষেত্রে সেটা করা হচ্ছে কিডনি। হ্যাঁ, তো এদের ক্ষেত্রেও সেটা বলেছে। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সেটা কে করছে? প্ল্যান্ট সেল না, অ্যাকচুয়ালি এই কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল। অ্যামিবা সেলের ক্ষেত্রে সেটা কে করছে? ওদের এই কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল করছে। বুঝতে পেরেছো যে ওই ঘনত্বটা সেম রাখা, কারণ নইলে অ্যামিবাকে যদি জলের মধ্যে ফেলে দাও তাহলে ও সঙ্গে সঙ্গে মরে যাবে, কারণ জল ঢুকে যাবে, ও লঘু হয়ে যাবে, ব্লাস্ট করে মরে যাবে। কিন্তু একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত ও কি করবে? ওই জলটাকে ভ্যাকুয়ালের মধ্যে ঢোকাতে থাকবে। হ্যাঁ, তার ফলে অ্যামিবার যে সাইটোপ্লাজমটা থাকবে সেটা লঘু হবে না। তার মানে অ্যামিবার জেনারেল যেটা মেটাবলিক অ্যাক্টিভিটি বা কিছু, সেটা জেনারেলি এফেক্ট পড়বে না একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত। অর্থাৎ ওইখানে এরা অসমোরেগুলেশন করতে হেল্প করছে। আর তাছাড়া এক্সক্রিশন কি সেটা তো সবাই জানোই। তারপরে কি বলেছে? ইন মেনি সেল অ্যাজ ইন প্রোটিস্ট ফুড ভ্যাকুয়ালস আর ফর্মড বাই এনগালফিং দ্য ফুড পার্টিকেল। এই যে প্রোটিস্টার ক্ষেত্রে কি হচ্ছে বলো? এটা কোন প্রোটিস্টা বলো তো? ছই পড়েছিলে প্যারামেসিয়াম, মনে পড়ছে? সিলিয়া থাকে, সিলিয়েটেড। তারপর এখানে কি বলেছে? যে ফুড ভ্যাকুয়াল, এই যে দেখো এখানে ফুড রয়েছে, এগুলো আমি যদি একটু জুম করে দিই তোমরা দেখতে পাবে। এই যে এখানে দেখো এই যে ফুডগুলো রয়েছে, এই ফুডগুলো যে ঢুকলো, তারপর দেখো ফুডটা একটা ভ্যাকুয়ালের মধ্যে হয়ে যাচ্ছে, মানে আবদ্ধ হয়ে যাচ্ছে। তো এই যে এইখানে তৈরি হলে এটাকেই বলা হচ্ছে ফুড ভ্যাকুয়াল। তো বুঝতে পেরেছো? তো এই হচ্ছে টোটাল আমাদের এন্ডোমেমব্রেন সিস্টেম। তাহলে একবার কি আরেকবার শর্টে পুরোটা বলে দেবো এন্ডোমেমব্রেন সিস্টেম কি? একবার জাস্ট তাহলে 5 মিনিটও না, 2-3 মিনিটে বলে দিই, তাহলে রিভিশন হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা দেখব হচ্ছে এন্ডোমেমব্রেন সিস্টেমে কাকে বলছি। প্রথমে সিস্টেম কেন বললাম বলো? আশা করি পারবে তোমরা। সিস্টেম কেন? কারণ সিস্টেম তখনই কাউকে বলবো যখন সে অর্গানাইজড ওয়েতে অনেকগুলো জিনিসপত্র একটা অর্গানাইজড ওয়েতে কাজ করবে। থেকে এন্ডোমেমব্রেন সিস্টেম কেন বলছি? কারণ এখানে স্ট্রাকচারালি আলাদা হলেও গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম আর ভ্যাকুয়াল এর একটা অর্গানাইজড ওয়েতে কাজ করে, সেই জন্য এদেরকে আমরা এন্ডোমেমব্রেন সিস্টেম বলছি। তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের দেখলাম, একটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এইবার দেখো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা রাফ কেন হচ্ছে? কারণ ওর মধ্যে হচ্ছে রাইবোজোম রয়েছে, আর রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। তো রাফ এন্ডোপ্লাজমিকের কাজ কি হবে? প্রোটিন তৈরি করা। আর স্মুথ এন্ডোপ্লাজমিকের কাজ কি হবে? ওর কাজ হবে হচ্ছে লিপিড তৈরি করা। তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে প্রোটিন আর লিপিড তৈরি করে দিল, সেই প্রোটিন লিপিড কোথায় হবে? ওর পাশেই রয়েছে গলগি বডি, গলগি কমপ্লেক্সের মধ্যে ঢুকিয়ে দেবে, ও মডিফিকেশন করবে, ট্রান্সফার করে ও কার কাছে যাবে? হয় ভ্যাকুয়ালের মধ্যে, নইলে লাইসোজোমের মধ্যে। যদি সেটা সেই প্রোটিনটা যদি এনজাইম হয় তাহলে সেটা লাইসোজোমের মধ্যে চলে যাবে। লাইসোজোমের মধ্যে আমরা কি দেখলাম? অনেক ধরনের হচ্ছে যেটা বললাম যে এনজাইম রয়েছে, হাইড্রোলাইটিক এনজাইম রয়েছে, প্রোটিয়েজ হোক, লাইপেজ হোক, কার্বোহাইড্রেটেজ হোক, ওগুলো রয়েছে। তারপরে আরেকটা কি দেখলাম? ভ্যাকুয়ালের
ভ্যাকুলের মধ্যে চলে আসলাম। তারপর ভ্যাকুলের মধ্যে কি দেখলাম বলো, ভ্যাকুলের যে মেমব্রেনটা রয়েছে তার নাম কি আগে সেটা বলো। সেই মেমব্রেনটার নাম হচ্ছে টোনোপ্লাস্ট। এবার প্ল্যান্টের ক্ষেত্রে আমরা কি দেখলাম যে এই ভ্যাকুল অনেক বড় হতে পারে, প্রায় 90% জায়গা নিয়ে থাকতে পারে। আর তারপরে কি দেখলাম যে কিছু ভ্যাকুলের নাম পড়লাম আমরা এক্সট্রা, ওই নামগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। যেমন হচ্ছে কিছু ভ্যাকুল হচ্ছে, কোন ভ্যাকুলটা বলো তো, যে অসমোরেগুলেশনে হেল্প করছে, এক্সক্রিশনে হেল্প করছে, সেটা এক্সাম্পল রয়েছে। অ্যাকচুয়ালি আরো অনেক ভ্যাকুল হয়, কিন্তু সেগুলো তোমাদের জানার কোনো দরকার নেই। কেন? কারণ সেগুলো এনসিইআরটিতে নেই, তো সেই জন্য ওগুলো নিটে কিন্তু আসবে না। আমি প্রত্যেকবার বলি এনসিইআরটির প্রত্যেকটা লাইন পড়ার দরকার আছে, এনসিইআরটির বাইরে একটা লাইন না পড়লেও চলবে, কিন্তু এনসিইআরটির মধ্যে একটা লাইনও বাদ দেওয়া যাবে না। তো এই হচ্ছে আমাদের টোটাল এন্ডোমেমব্রেন সিস্টেম। আশা করি বোঝা গেছে। তো এইবার আমরা দেখবো হচ্ছে তারপরে দেখা যাক মাইটোকন্ড্রিয়া আছে বোধহয়, অথবা ক্লোরোপ্লাস্ট, যে কোনো একটা রয়েছে। তো তারপরে রয়েছে আমাদের প্রিয় মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়া খুব ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার। তো মাইটোকন্ড্রিয়া, এবার মাইটোকন্ড্রিয়া, তো মাইটোকন্ড্রিয়াকে তোমরা কিন্তু ছোটবেলা থেকে পড়ে এসছো, পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয়। এবার কেন পাওয়ার হাউস অফ দ্য সেল বলে সেটা আমরা স্পেশালি দেখবো হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি রেসপিরেশন চ্যাপ্টার যখন পড়বো তখন। এখানে আমরা মেন ফোকাস করব মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারের উপর। তো এখানে কি বলেছে দেখো, মাইটোকন্ড্রিয়া আনলেস স্পেসিফিক্যালি স্টেইন আর নট ইজিলি ভিজিবল আন্ডার দ্য মাইক্রোস্কোপ। অর্থাৎ এখানে বলেছে যদি মাইটোকন্ড্রিয়াকে আমরা স্টেন না করি তাহলে মাইক্রোস্কোপের ভেতরে কিন্তু দেখতে পাবো না। কেন? কারণ মাইটোকন্ড্রিয়ার যেটা স্বচ্ছতা আর কি সাইটোপ্লাজমের আশেপাশের থেকে সেটা প্রায় সেম। অর্থাৎ জলের মধ্যে তুমি যদি কাঁচ রাখো তাহলে দেখতে অসুবিধা হবে না কাঁচটা, তো সেই ব্যাপারটাই। তো কাঁচটাকে তাহলে কি করবে, তুমি একটু রঙিন যদি করে দাও, কাঁচটা যদি ধরো ব্ল্যাক কাঁচ হয় তাহলে জলের মধ্যে রাখলে তুমি আরামসেই দেখতে পাবে, কিন্তু যদি সাদা কাঁচ হয় তাহলে দেখতে পাবে না। তো এটার ক্ষেত্রেও তাই, সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে আমরা স্টেইন করে দিই, অর্থাৎ কালারিং করে দিই, তো তারপরে কিন্তু আমরা দেখতে পাই। The number of mitochondria per cell is variably depending on the physiological activity of the cell. এবার একটা সেলের মধ্যে কটা মাইটোকন্ড্রিয়া থাকবে আর থাকবে না সেটা ডিপেন্ড করছে সেলের ফিজিওলজিক্যালি অ্যাক্টিভ কতটা। যেমন ধরো আমরা যেটা বলি না যে রেড মাসেল, হোয়াইট মাসেলস, যাই হোক, এবার অর্থাৎ যেই মাসেলগুলোতে বেশি হচ্ছে কাজ করতে হয়, অর্থাৎ বেশি পাওয়ারের দরকার, সেখানে বেশি মাইটোকন্ড্রিয়া থাকবে। আর যেখানে হচ্ছে কম এনার্জির দরকার, এনার্জি সোর্স কম হলেও চলবে, তো সেখানে কম মাইটোকন্ড্রিয়া থাকবে। তো ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটির ওপর কিন্তু ডিপেন্ড করছে। In terms of shape and size also considerable degree of variability is observed. তো এখানে বলেছে যে সাইজ আর শেপের ওপরেও কিন্তু ডিপেন্ড করছে যে মাইটোকন্ড্রিয়ার ভ্যারিয়েবিলিটি। টিপিক্যালি ইট ইজ হচ্ছে, এইবার কি বলেছে দেখো, জেনারেলি কিরকম শেপের হয়, সসেজ শেপ বলেছে, অর সিলিন্ড্রিক্যাল হ্যাভিং এ ডায়ামিটার কত 0.2। তো এবার দেখো আজ পর্যন্ত আমার যতদূর মনে পড়ছে এরকম ডাইরেক্ট ডায়ামিটারের কিন্তু এমসিকিউ আসেনি। এবার যদি ধরো এরকম এমসিকিউ আসেও, সেখানে কিন্তু জেনারেলি তোমরা দেখবে যেই ইউনিটটা দেওয়া থাকবে সেই ইউনিট দিয়েই বুঝে নেবে। মানে জেনারেলি আমরা মাইক্রোমিটারে করি। এবার ধরো মাইটোকন্ড্রিয়ার ডায়ামিটার চেয়েছে, ওখানে একটা সেন্টিমিটার দিয়ে দিয়েছে, মিটার দিয়ে দিয়েছে, থোড়াই অত বড় হবে মাইটোকন্ড্রিয়া। তো একটু বেসিক নলেজও কিন্তু লাগাতে হবে। হ্যাঁ, তোমরা যদি নাও জানো যে আমার মনে নেই কত, এবার তখন দেখবে ইউনিটগুলো কি আছে। একটা জায়গায় দিয়েছে 0.1 মাইক্রোমিটার, একটা জায়গায় দিয়েছে 0.1 মিলিমিটার, আরেকটা জায়গায় দিয়েছে 0.1 সেন্টিমিটার, আরেকটা জায়গায় দিয়েছে 0.1 মিটার। তো অবভিয়াসলি মিলিমিটার, সেন্টিমিটার, মিটার এগুলো তো নিশ্চয়ই মাইটোকন্ড্রিয়া হবে না, তাহলে অনেকটা বড় হয়ে যাচ্ছে, অত তো সেলই বড় হয় না। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে কি বলেছে, লেন্থও একটা ইউনিট দিয়েছে। তো এগুলো যদি মনে রাখতে পারো ভালো, শুধু আমি এগুলোই বলবো যে খুব বেশি মনে রাখার দরকার নেই, কিন্তু জাস্ট একবার দেখে নিও, কারণ বলা যায় না কখন কি কোশ্চেন দিয়ে দিতে পারে। তারপরে দেখো কি বলেছে, ইচ মাইটোকন্ড্রিয়ান ইজ হে ডবল। এবার দেখো ডবল মেমব্রেন বাউন্ড। এবার কেন ডবল মেমব্রেন বাউন্ড, আর কে কে ডবল মেমব্রেন বাউন্ড ছিল বলো? নিউক্লিয়াসের মধ্যে ডবল মেমব্রেন ছিল, আর বলো বলো বলো, প্লাস্টিডের মধ্যে ডবল মেমব্রেন ছিল। মনে রাখার উপায় কি বলেছিলাম, এদের নিজস্ব ডিএনএ থাকে। তো ডিএনএ হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট মলিকুল, তো সেই জন্য কিন্তু এরা ডবল মেমব্রেন হয়। ডবল মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার উইথ দ্য আউটার মেমব্রেন অ্যান্ড দ্য ইনার মেমব্রেন আর ডিভাইডিং ইটস লুমেন ডিস্টিংলি ইন্টু টু হচ্ছে অ্যাকুয়াস কম্পার্টমেন্ট। একটা হচ্ছে আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন, এটাকে দুটো কম্পার্টমেন্টে কিন্তু ভাগ করছে। হ্যাঁ, একটা হচ্ছে আউটার কম্পার্টমেন্ট আর একটা ইনার কম্পার্টমেন্ট। দ্য ইনার কম্পার্টমেন্ট ইজ ফিল্ড উইথ ডেন্স হোমোজেনিয়াস সাবস্টেন্স কল ম্যাট্রিক্স। অর্থাৎ দেখো মাইটোকন্ড্রিয়ার যে স্ট্রাকচারটা, এখানে যে মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারটা দিয়েছে, তোমরা স্পষ্ট বুঝতে পারছো যে এর দুটো মেমব্রেন কোথায়, দেখো এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে এর আউটার মেমব্রেনটা, এটা হচ্ছে এর
আউটার মেমব্রেনটা, এটা হচ্ছে আউটারটা। আর ইনারটা কোনটা? ইনারটা হচ্ছে এই যে ভেতরে যে এই মেমব্রেনটা রয়েছে এটা হচ্ছে ইনার মেমব্রেনটা, বুঝতে পারছো? এটা হচ্ছে ইনার মেমব্রেনটা। তাহলে ইনার মেমব্রেনের ভেতরে যে এই যে ম্যাট্রিক্সটা রয়েছে এটা কি হোমোজেনিয়াস, এটাকে কি বলছি? ম্যাট্রিক্স বলছি, মাইটোকন্ড্রিয়া এম। তো মাইটোকন্ড্রিয়ার ভেতরে যেই লিকুইডটা রয়েছে ওটাকে আমরা কি বলছি? ম্যাট্রিক্স বলছি। তো এটা দেখো দুটো কম্পার্টমেন্টে একদম স্পষ্ট ভাগ করেছে। দেখো একটা হচ্ছে ভেতরেরটা আর আরেকটা কোন কম্পার্টমেন্ট, আরেকটা হচ্ছে এই জায়গার কম্পার্টমেন্ট, অর্থাৎ দুটো মেমব্রেনের মাঝখানের যে স্পেসটা রয়েছে। তো দেখা যাক এনসিইআরটি কি কি বলছে। আর তারপরে বলেছে দেখো the outer membrane form the continuous limiting boundary of the organelle। তো বাইরের মেমব্রেনটা দেখো কন্টিনিউয়াস বাউন্ডারি তৈরি করেছে, কিন্তু ভেতরের মেমব্রেনটা ইনার মেমব্রেন ফর্মস এ নাম্বার অফ ইনফোল্ডিং কল্ড সিস্টার্নি। তাহলে সিস্টার্নি কোনটা হচ্ছে? এই ইনার মেমব্রেনটা যে এই ভেতরে দেখো এরকম ইনফোল্ডিং তৈরি করেছে না, এই যে এরকম ভাবে ভেতরে ঢুকে গেছে, ভেতরে ঢুকে গেছে, ইনার মেমব্রেনটা ভেতরে ঢুকে গেছে, আবার ভেতরে ঢুকে গেছে, আবার ভেতরে ঢুকে গেছে। তো এই যে ভেতরে ঢোকার এই ফোল্ডগুলো তৈরি করেছে এগুলোকেই বলা হচ্ছে সিস্টার্নি। দেখো এখানেও লেখা রয়েছে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সিস্টার্নি। আর যেখানে whereas the outer membrane is continuous, ওই কথাটাই এখানে বলেছে। এরপর আমরা চলে আসছি আর কি কি বলেছে, যে সিস্টার্নি হলো, তারপরে আর বলেছে হচ্ছে দ্য ইনার মেমব্রেন ফর্মস নাম্বার অফ ইনফোল্ডিং কল্ড সিস্টার্নি টুয়ার্ডস দ্য ম্যাট্রিক্স। দ্য সিস্টার্নি ইনক্রিজ দ্য সারফেস এরিয়া। এবার যখনই এরকম ইনফোল্ডিং হয় সেক্ষেত্রে আমরা দেখেছি সারফেস এরিয়া কিন্তু বেড়ে যায়। তো এরকম সারফেস এরিয়া বাড়ার আরেকটা এক্সাম্পল বলো তো, এরকম সেলগুলো ইনফোল্ড হয়ে গেছে, মনে করো আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে আছে, বলো ভিলাই, মনে আছে? ভিলাইগুলোও কিন্তু ভেতরে এরকম ইনফোল্ডিং হয়। ডাইজেস্টিভ ট্র্যাক্ট যে রয়েছে স্টমাকের পর থেকে স্মল ইন্টেস্টাইনে, ওখানেও কিন্তু ভিলাইগুলো কি করছে? যে সারফেস এরিয়া বাড়িয়ে দিচ্ছে। কেন? যত বেশি সারফেস এরিয়া হবে তত বেশি অ্যাবজর্পশন রেটটা কিন্তু তত বেশি হবে। হ্যাঁ, the two membrane have their own specific enzyme associated with the mitochondrial function। তো ইনার মেমব্রেনে আলাদা ধরনের এনজাইম থাকে, আউটার মেমব্রেনে কিন্তু আলাদা ধরনের এনজাইম থাকে, এবার ওদের ফাংশনের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তো এইখানে ওদের ফাংশন কি কি এনজাইম থাকে সেগুলো কিন্তু এখানে অতটা ডিটেলসে আমরা পড়বো না, এগুলো পড়বো কোথায়? সেই প্ল্যান্ট ফিজিওলজি যেটা বললাম ওইখানে হয়েছে। দ্য টু মেমব্রেন হ্যাভ দেয়ার ওন স্পেসিফিক এনজাইম। এটা তো হলো। মাইটোকন্ড্রিয়া আর সাইটস অফ এরোবিক রেসপিরেশন, খুব ইম্পর্টেন্ট। তাহলে এরোবিক রেসপিরেশনের সাইট হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আর অ্যানারোবিক রেসপিরেশন কোথায় হয় বলে? সাইটোপ্লাজমের মধ্যে। ওটা কিন্তু অ্যানারোবিক রেসপিরেশনটা ব্যাকটেরিয়া থেকে শুরু করে যত প্রাণী রয়েছে কম বেশি সবারই কিন্তু হয় অ্যানারোবিক রেসপিরেশনটা, অর্থাৎ যেটাকে কি, যেটা একদম প্রথম স্টেপটা ছিল, যেটা আমরা কোথায় গিয়ে পড়বো? প্ল্যান্ট ফিজিওলজি রেসপিরেশনে গিয়ে। তো এরোবিক রেসপিরেশনটা হয় কিন্তু আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে। দ্য প্রডিউস সেলুলার এনার্জি। এবার ছোটবেলা থেকে পড়ে যাচ্ছ আমরা কিন্তু পাওয়ার হাউস অফ দ্য সেল কাকে বলি? পাওয়ার হাউস অফ দ্য সেল বলি আমরা মাইটোকন্ড্রিয়াকে। সেই ছোটবেলা থেকে পড়ে যাচ্ছে, এটা সায়েন্স নিয়ে কেউ পড়ুক বা না পড়ুক এটা সবাই জানে যে পাওয়ার হাউস অফ দ্য সেল হচ্ছে মাইটোকন্ড্রিয়া। দে প্রডিউস সেলুলার এনার্জি ইন দ্য ফর্ম অফ এটিপি। মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি এটিপি তৈরি হয়। এবার এটিপি কিভাবে তৈরি হয় কোথায় পড়বো? প্ল্যান্ট ফিজিওলজি রেসপিরেশনে। হেন্স দে আর কল্ড পাওয়ার হাউস অফ দ্য সেল। দ্য ম্যাট্রিক্স অলসো পজেস সিঙ্গেল সেলুলার। এই যে বললাম না মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিন্তু ডিএনএ থাকে আর প্লাস্টিডের মধ্যেও ডিএনএ থাকে। তো দ্য ম্যাট্রিক্স অলসো পজেস সিঙ্গেল সেলুলার ডিএনএ। সিঙ্গেল সেলুলার ডিএনএ থাকে। ফিউ আরএনএ মলিকুলও থাকবে, রাইবোজোমও থাকবে। অবভিয়াসলি ডিএনএ থাকলে দেখো আরএনএ আর রাইবোজোম তো থাকবে, কারণ ডিএনএ এর কাজ কি? ডিএনএ এর কাজ হচ্ছে, ডিএনএ কি? জেনেটিক ম্যাটেরিয়াল, যেটার কাজ হচ্ছে এক্সপ্রেস করা নিজেকে। আর এক্সপ্রেস কিসের মাধ্যমে করবে? প্রোটিন তৈরির মাধ্যমে। তো ডিএনএ থেকে প্রোটিন কিভাবে তৈরি হবে? ডিএনএ থেকে প্রথমে আরএনএ তৈরি হবে, আরএনএ থেকে তারপর প্রোটিন তৈরি হবে। ডিএনএ থেকে আরএনএ কিভাবে তৈরি হবে? ডিএনএ থেকে আরএনএ হবে ট্রান্সক্রিপশন পদ্ধতির মাধ্যমে। আরএনএ থেকে প্রোটিন কিভাবে তৈরি হবে? ট্রান্সলেশন পদ্ধতির মাধ্যমে। তো অর্থাৎ ডিএনএ থাকলে তার আরএনএ থাকবে, তার আরএনএ থাকলে তার প্রোটিন থাকবে। তো অর্থাৎ ডিএনএ থাকলে আরএনএ প্রোটিন থাকবে। তো এটা আলাদা করে মুখস্থ করার কিছু নেই যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ আছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে আরএনএ রয়েছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রোটিন রয়েছে, সেগুলো মুখস্থ করার কিন্তু কোনো দরকার নেই। হ্যাঁ, তো তারপরে এখানে কি বলেছে? এ ফিউ আরএনএ মলিকিউলস রাইবোজোম। হ্যাঁ, এবার এদের ক্ষেত্রে দেখো কি বলেছে? এ ফিউ আরএনএ মলিকিউলস রাইবোজোম। এবার এদের রাইবোজোমটা কিন্তু আবার খুব ইম্পর্টেন্ট, 70S রাইবোজোম। এবার দেখো আমরা
প্রথম থেকে পড়ে এসেছি যে প্রোক্যারিওটিক সেলে 70s রাইবোজোম দেখা যায়, ইউক্যারিওটিক সেলে 80s রাইবোজোম দেখা যায়, একদম ঠিক কথা। কিন্তু 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 ইউক্যারিওটিক সেলের মাইটোকন্ড্রিয়া আর এই প্লাস্টিডের রাইবোজোম কিন্তু জেনারেলি 70s হয়। তো মাইটোকন্ড্রিয়া, ইউক্যারিওটিক সেলের মাইটোকন্ড্রিয়ার রাইবোজোম কি হয়, 70s রাইবোজোম হয়। এটা কিন্তু মাথার মধ্যে একদম ঢুকিয়ে নাও। তো অর্থাৎ যদি বলে যে ইউক্যারিওটিক সেলে 70s রাইবোজোম আমি কখনোই কোথাও পাবো না খুঁজে, এই কথাটা কিন্তু ভুল কথা। কেন? ইউক্যারিওটিক সেলের মাইটোকন্ড্রিয়ার ডিএনএ রাইবোজোম 70s রাইবোজোম and the component requirement for the synthesis of protein, তার মানে প্রোটিন তৈরি করার যা যা কম্পোনেন্ট দরকার সেগুলো কিন্তু এখানে রয়েছে। দ্য মাইটোকন্ড্রিয়া ডিভাইডেড বাই ফিশন, তাহলে মাইটোকন্ড্রিয়া কিন্তু ফিশনের মাধ্যমে ডিভাইড করে। এটার একটা অ্যাকচুয়ালি হাইপোথিসিস রয়েছে, এটা নিটের সাথে রিলেটেড না, জাস্ট গল্পের ছলে বলছি, যে ধরো এই মাইটোকন্ড্রিয়াটা অ্যাকচুয়ালি হয়তো আগে কোনো ব্যাকটেরিয়া টাইপের অর্গানেলি ছিল, পরবর্তীতে ওরা এমনভাবে আমাদের সাথে সিম্বায়োসিস করে নিয়েছে, অভিযোজন হয়ে গেছে যে ওরা এখন আমাদের সেলের একটা অঙ্গ হয়ে গেছে, সেল অর্গানেলি হয়ে গেছে। এটা কেন বললাম? কারণ দেখো ব্যাকটেরিয়ার যা যা বৈশিষ্ট্য থাকে সব কিন্তু এদের মধ্যে রয়েছে। এক হচ্ছে এরা ফিশনের মাধ্যমে ডিভাইড করে, যেটা কিন্তু ব্যাকটেরিয়া করে। তারপর এদের নিজস্ব 70s রাইবোজোম রয়েছে, যেটা ব্যাকটেরিয়ারও থাকে। এদের নিজস্ব ডিএনএ রয়েছে, সব কিছুই কিন্তু এদের নিজস্ব রয়েছে, যেগুলো এদের একটা আলাদা অর্গানিজম হিসেবে বেঁচে থাকতে হেল্প করে। তো সেই জন্য এরকম কোনো কিছু কিছু সায়েন্টিস্টরা মানে যে এটা হাইপোথিসিস, যে এই মাইটোকন্ড্রিয়া আগে একটা আলাদা অর্গানিজম ছিল, সেটা পরবর্তীতে আমাদের সেলের সাথে এমনভাবে সিম্বায়োসিস করেছে, যে অভিযোজন করে চলে এসেছে, যে এখন এটা আমাদের অভেদ্য অংশ হয়ে গেছে। বোঝা গেছে তাহলে? তো এটা জাস্ট এমনি গল্পের জন্য বললাম, নিটে লাগবে না। হ্যাঁ, এইবার দেখো মাইটোকন্ড্রিয়াতে তাহলে কি পড়লাম। মাইটোকন্ড্রিয়া হচ্ছে পাওয়ার হাউস অফ দ্য সেল, দুইটা মেমব্রেন থাকে, আউটার আর ইনার। ইনার মেমব্রেনটা কি ইনফোল্ডিং হয়ে কি তৈরি করছে বলো? এখানে যে বললাম ক্রিস্টি তৈরি করছে, এখানে কোথায় গেল, এই যে ক্রিস্টা তৈরি করছে। তারপর হচ্ছে আর ভেতরে কি থাকছে, ম্যাট্রিক্স থাকছে, আর দুটো মেমব্রেনেরই বাইরে নিজস্ব নিজস্ব এনজাইম রয়েছে। তারপরে আমরা চলে আসি হচ্ছে দ্বিতীয়টা, যেটা হচ্ছে প্লাস্টিড। এইবার দেখো প্লাস্টিড কিরকম দেখতে হচ্ছে, এরকম মাইক্রোস্কোপের মধ্যে এরকম দেখতে হয়। তো প্লাস্টিড ফাউন্ড ইন অল প্ল্যান্ট সেল, তো প্লাস্টিড সব প্ল্যান্ট সেল আর ইউগ্লিনয়েডে অ্যান্ড ইন ইউগ্লিনয়েড, ইউগ্লিনয়েডেও কিন্তু আমরা প্লাস্টিড পাই। ইউগ্লিনা মনে পড়ছে, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে পড়েছিলাম। দিজ আর ইজিলি অবজার্ভ আন্ডার দ্য মাইক্রোস্কোপ অ্যাজ দে আর লার্জ, তো প্লাস্টিডও কিন্তু বড় হয়, তো ইজিলি আন্ডার দ্য মাইক্রোস্কোপে আমরা দেখতে পাই। দে বিয়ার সাম স্পেসিফিক পিগমেন্টস দাস ইম্পার্টিং স্পেসিফিক কালার, তো কিছু স্পেসিফিক পিগমেন্ট থাকে আর এই পিগমেন্টের স্পেসিফিক কালার থাকে ইন দ্য প্ল্যান্ট বেসড অন দ্য টাইপ অফ পিগমেন্টস, মানে কিরকম পিগমেন্টস রয়েছে সেটার উপর ডিপেন্ড করে আমরা এটাকে তিন ভাগে মেনলি ভাগ করি। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, আরেকটা ক্রোমোপ্লাস্ট, আরেকটা লিউকোপ্লাস্ট। ক্লোরো কথাটা এসছে কোথা থেকে বলো? ক্লোরোফিল থেকে, অর্থাৎ ক্লোরোপ্লাস্টের মধ্যে কি থাকবে, ক্লোরোফিল থাকবে, সেটা আরামসে বোঝাই যাচ্ছে। আর ক্রোমো কথাটার মানে হচ্ছে ক্রোমো, ক্রোমো কথাটা আর কোথায় পেয়েছো? ক্রোমোজোম, জোম মানে বডি, ক্রোমো মানে কি? ক্রোমো মানে হচ্ছে কালার। ক্রোমোজোম যখন আবিষ্কার হয়েছিল অ্যাকচুয়ালি যে সায়েন্টিস্টরা দেখেছিল যে কিছু স্টেন করার পর কালারিং বডি দেখতে পাচ্ছে, সেই থেকে নাম দিয়ে দিল ক্রোমোজোম। অ্যাকচুয়ালি ক্রোমো কথাটার মানে হচ্ছে কালার। তো কালারিং পিগমেন্ট থাকছে বলে এদের মধ্যে বিভিন্ন ধরনের, তো সেটাকে বলবো আমরা ক্রোমোপ্লাস্ট। আরেকটা হচ্ছে লিউকোপ্লাস্ট, যেটা লিউকোপ্লাস্ট মানে হচ্ছে এরা হচ্ছে বিভিন্ন ধরনের কালারলেস পিগমেন্ট লিউকোপ্লাস্ট। আর সেই জন্য দেখো এদেরকে এদের মধ্যে কি থাকে, এরা হচ্ছে নিউট্রিশন কিন্তু স্টোর করে। হ্যাঁ, তারপরে দেখা যাক এনসিআরটি কি বলেছে। আমি যা বললাম সেগুলোই বলবো এনসিআরটি। তো প্রথমে হচ্ছে ক্লোরোপ্লাস্ট কন্টেন ক্লোরোফিল অ্যান্ড দ্য ক্যারোটিনয়েড পিগমেন্ট, ক্লোরোফিল থাকে আর ক্যারোটিনয়েড পিগমেন্ট থাকে কার মধ্যে? ক্লোরোপ্লাস্টের মধ্যে। হুইচ রেসপন্সিবল ফর ট্র্যাপিং লাইট এনার্জি। এবার এর ব্যাপারে আরো ডিটেলসে কোথায় পড়বো বলো? প্ল্যান্ট ফিজিওলজি ফটোসিনথেসিসের মধ্যে। তাহলে এখানে কি বলছে? রেসপন্সিবল ফর দ্য ট্র্যাপিং লাইট এনার্জি। লাইট এনার্জি যে রয়েছে ওটাকে, ওর মধ্যে যে ফোটনের এনার্জিটা থাকে সেটাকে এরা ট্র্যাপ করছে। কিভাবে করছে? আমরা দেখবো ইলেকট্রন এক্সাইট হয়ে যায়, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে দিয়ে যায়, তার ফলে হাইড্রোজেনগুলো থাইলাকয়েডের বাইরের মেমব্রেন থেকে ভেতরে চলে আসে। তাছাড়া ভেতরে হচ্ছে যেটা ফসফেট সিস্টেম 1, 2 আছে, ওরা আবার জলকে ভেঙে দেয়, তার ফলে থাইলাকয়েডের মধ্যে হাইড্রোজেন বাড়তে থাকে। তাছাড়া দেখবো যে ইলেকট্রন
ইলেকট্রনটা আবার NADH এর কাছে যাচ্ছে, ওখানে আবার NADP কি করছে, একটা হাইড্রোজেনকে নিয়ে নিচ্ছে। তো এরকম ভাবে কেমিওসমোটিক হাইপোথিসিস রয়েছে, হ্যাঁ না ওর মাধ্যমে কিন্তু অ্যাকচুয়ালি অনেক ব্যাপার রয়েছে। তো ওগুলো আমরা দেখবো হচ্ছে ফটোসিনথেসিস গিয়ে, এখন ওগুলোতে মাথা ঘামানোর কোনো দরকার নেই। তো ওই রকম ভাবে লাইট এনার্জি থেকে এরা কি করছে, এই যে ট্র্যাপিং লাইট এনার্জি এসেনশিয়াল ফর ফটোসিনথেসিস, তো ওই লাইট এনার্জিটাকে এরা বন্ড এনার্জির মধ্যে পরিণত করে আমাদেরকে খাবার হিসাবে দিচ্ছে। তো এটাই হচ্ছে এদের মেন কাজ। তারপর কি বলেছে, ইন দা ক্রোমোপ্লাস্ট ফ্যাট সলিউবল, এটা একবার কিন্তু এসছিল PYQ-তে, অর্থাৎ নিটে এসছিল যে ফ্যাট সলিউবল ক্যারোটিনয়েড পিগমেন্টস লাইক, এবার কি কি থাকে, এবার ক্রোমোপ্লাস্টের কথা বলছে। ক্যারোটিনয়েড হলো, আর কি হচ্ছে, তার মানে দেখো ক্যারোটিনয়েড কিন্তু আমি ক্লোরোপ্লাস্ট কন্টেন্ট ক্লোরোফিল অ্যান্ড ক্যারোটিনয়েড পিগমেন্টস, এটা হলো। আবার এখানে বলছে ক্রোমোপ্লাস্ট ফ্যাট সলিউবল ক্যারোটিনয়েড পিগমেন্টস লাইক, এবার ক্যারোটিনয়েড পিগমেন্টস লাইক ক্যারোটিন জ্যান্থোফিল আর আদার প্রেজেন্ট, তার মানে এখানেও কিন্তু দেখো ক্যারোটিন নয়েড আর ক্যারোটিনয়েড দুটোই কিন্তু প্রেজেন্ট আছে, ওইখানেও এখানেও, হ্যাঁ, লাইক ক্যারোটিন জ্যান্থোফিল অ্যান্ড আদার আর প্রেজেন্ট। দিস গিভস দ্য পার্ট অফ দ্য প্ল্যান্ট এজ প্ল্যান্টে, এবার কালার কি কি দিচ্ছে, ইয়েলো কালার দিতে পারে, অরেঞ্জ কালার, রেড কালার, বিভিন্ন ধরনের কালার। তো সেই জন্য এর নাম অ্যাকচুয়ালি ক্রোমোফিল, ক্রোমো মানে হচ্ছে কালার। তারপরে কি বলেছে, লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট কি বললাম, ওরা কালারলেস হবে, দেখো এনসিআরটি কিন্তু সেটাই বলেছে, এরা কালারলেস। আর এদের কাজ কি হবে বললাম, এদের কাজ হবে হচ্ছে ফুড স্টোরের করা, এই যে স্টোর নিউট্রিয়েন্ট, তো নিউট্রিয়েন্ট স্টোর করছে। এবার নিউট্রিয়েন্ট আমরা মেনলি কি কি জানি, প্রোটিন, লিপিড, ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, ফ্যাট আর লিপিড তো প্রায় একই জিনিস হলো। তো প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, তো যেটা হচ্ছে কার্বোহাইড্রেট স্টোর করবে অর্থাৎ স্টার্চ স্টোর করবে তাকে আমরা কি বলবো, অ্যামাইলোপ্লাস্ট। যে কার্বোহাইড্রেট বা স্টার্চ স্টোর করবে তাকে আমরা বলবো হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। আর যে হচ্ছে, যেমন এক্সাম্পল কি, যেমন এক্সাম্পল হচ্ছে পটেটো। আর এলাইওপ্লাস্ট কি বলবো, যে অয়েল বা ফ্যাট স্টোর করবে। এলাইওপ্লাস্ট হচ্ছে যে অয়েল বা ফ্যাট স্টোর করবে। আর অ্যালিউরন প্লাস্ট কি, যে প্রোটিন তৈরি করবে। অ্যালিউরোপ্লাস্ট কি, যে প্রোটিন তৈরি করবে। তারপরে কি বলেছে দেখো, এবার স্ট্রাকচারটা বলবো, মেনলি পড়বো আমরা। তো এখানে যদি আমরা স্ট্রাকচারটা দেখি, একটু জুম করে নিই তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, তো এখানে কি বলেছে, the major of the chloroplast of the green plants are found in mesophyll cell. mesophyll cell কোথায় থাকে জানো, পাতার মধ্যে mesophyll cell আছে। এবার তোমরা যখন ওই অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট পড়বে বা পড়েছো হয়তো, ওখানে কিন্তু তোমরা দেখেছো যে পাতার মধ্যে মেসোফিল সেল থাকে। হ্যাঁ, তো এই মেসোফিল সেলের মধ্যে আমরা মেনলি কিন্তু ক্লোরোপ্লাস্টটা পেয়ে থাকি। কেন, অবভিয়াসলি পাতার মধ্যেই ফটোসিনথেসিস হয়, তো পাতার মধ্যেই তো থাকবে না ক্লোরোপ্লাস্টটা। আর পাতার মধ্যে সেল যেটা থাকে সেটাকে আমরা মেসোফিল বলি, আর ওই মেসোফিল সেলের মধ্যে এই ক্লোরোপ্লাস্টটা থাকে। তারপরে কি বলছে, দিস আর লেন্স শেপস, ওভাল, স্পেরিক্যাল, ডিস্কয়েড আর ইভেন রিবন লাইক অর্গানিলি হ্যাভিং ভ্যারিয়েবল লেন্থ। তো এদের শেপ বিভিন্ন ধরনের হতে পারে, কি কি হতে পারে এগুলো দেখতেই পেলে বলে দিয়েছে। ভ্যারিয়েবল লেন্থ 5 to 10 মাইক্রোমিটার থেকে 2 to 4 মাইক্রোমিটার। হ্যাঁ, তারপর হচ্ছে দেয়ার নাম্বার ভ্যারিজ ফ্রম 1 per cell। এবার এটাও কিন্তু একটা এমসিকিউ হিসেবে চলে আসতে পারে, যে একটাও থাকতে পারে, যেমন ক্ল্যামাইডোমোনাস, যেটা হচ্ছে একটা গ্রিন অ্যালগি। তো গ্রিন অ্যালগির ক্ষেত্রে যেমন ক্ল্যামাইডোমোনাস, একটা সেলে কটা থাকছে ক্লোরোপ্লাস্ট, একটাই থাকছে। কিন্তু এখানে অর্থাৎ মেসোফিলের ক্ষেত্রে কি হচ্ছে, 20 থেকে 40টাও থাকতে পারে পার সেলে। এরপর বলেছে লাইক মাইটোকন্ড্রিয়া দ্য ক্লোরোপ্লাস্ট আর অলসো ডবল মেমব্রেন বাউন্ড। তার মানে কি, এরও কিন্তু দুটো মেমব্রেন রয়েছে। তোমরা যদি ভালো মতো খেয়াল করো এই ছবিটা দেখো, ডবল মেমব্রেন বাউন্ড, বাইরে একটা মেমব্রেন আর ভেতরে কিন্তু আরেকটা মেমব্রেন রয়েছে। এবার ডবল মেমব্রেন কার কার থাকে আমরা বলেছিলাম, মনে আছে? ডবল মেমব্রেন থাকে হচ্ছে এইসের ক্ষেত্রে, যেমন হচ্ছে যাদের মধ্যে নিজস্ব ডিএনএ থাকবে, যেমন হচ্ছে ধরো ক্লোরোপ্লাস্ট, তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর নিউক্লিয়াস। তো এদের ক্ষেত্রে কিন্তু আমরা ডবল মেমব্রেন সিস্টেম দেখেছিলাম। বাকি যেগুলো রয়েছে ধরো গলগি বডি, লাইসোজোম, তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওদের কি একটাই মেমব্রেন ছিল, কিন্তু একটাই মেমব্রেন দিয়ে ঘেরা। তারপরে আর কি বলেছে, তারপর বলেছে এবার স্ট্রাকচারের দিকে খেয়াল করছি আমরা। তো স্ট্রাকচারটা কিরকম, এক হলো হচ্ছে ডবল মেমব্রেন বাউন্ড অফ 2 ইনার ক্লোরোপ্লাস্ট মেমব্রেন রিলেটিভলি লেস পারমিয়াবল। তো এটা হলো, তার মানে এবার কি বলেছে যে ইনার মেমব্রেনটা কিন্তু লেস পারমিয়াবল, আর বাইরের যে মেমব্রেনটা সেটা বেশি পারমিয়াবল। পারমিয়াবল মানে কি, পারমিয়াবল মানে হচ্ছে
ভেদ্যতা, অর্থাৎ কোন মলিকিউলস ভেদ করে যেতে পারবে। তো বাইরের মেমব্রেনটাকে সহজেই কোনো মলিকিউল ভেদ করে যেতে পারবে, কিন্তু ভেতরেরটাকে ভেদ করে যেতে পারবে না। তো সেই কথাটাই কিন্তু এখানে বলেছে, দেখো যে ইনার ক্লোরোপ্লাস্ট মেমব্রেন ইজ রিলেটিভলি লেস পারমিয়েবল। The space limited by the inner membrane of the chloroplast is called stroma. এবার মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে আমরা কি ম্যাট্রিক্স দেখেছিলাম, আর এইখানে যেই ভেতরে যেই লিকুইডটা রয়েছে ওটাকে আমরা কি বলবো, ওটাকে বলবো স্ট্রোমা। তাহলে ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে আমরা কি বললাম, স্ট্রোমা, আর মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে কি বললাম, ম্যাট্রিক্স। হ্যাঁ, তো এখানে এটাকে আমরা কি বলছি, স্ট্রোমা। এর নাম্বার অফ অর্গানাইজ ফ্ল্যাটেন মেমব্রেন স্যাক কল্ড থাইলাকয়েড। এইবার ব্যাপারটা কি বলেছে, আমরা যে এখানে ছবি দেখতে পাচ্ছি না, এই ফ্ল্যাটেন যে কয়েনের মতো স্ট্রাকচারগুলো, এদেরকে আমরা কি বলছি, এই এক একটাকে বলছি থাইলাকয়েড। এরকম অনেকগুলো দেখো থাইলাকয়েড একটার উপর আরেকটা জমা হয়ে এই যে পুরো স্ট্রাকচারটা তৈরি করেছে, এটাকে কি বলবো, এটাকে বলবো গ্রানা। তো একটা যেই থাইলাকয়েড সেটা হচ্ছে কয়েনের মতো স্ট্রাকচার, ওটা একটা রয়েছে, ওটা হয়ে গেল থাইলাকয়েড। এবার একটা কয়েন তার নিচে আরেকটা কয়েন নিয়ে যে এই স্ট্রাকচারগুলো তৈরি হয়েছে, এটাকে আমরা কি বলছি, এটাই পুরোটাকে আমরা বলছি হচ্ছে এইটা গ্রানা। এটা একটা গ্রানা, এটা একটা গ্রানা, এটা একটা গ্রানা। বুঝতে পেরেছো? এইবার দেখো তোমরা খেয়াল করে দেখবে এই গ্রানাগুলো আবার মাঝখানে এগুলো দিয়ে কানেক্টেড। হ্যাঁ, এক একটা থাইলাকয়েড দেখো, এই গ্রানার এই থাইলাকয়েডটা এটার থ্রু দিয়ে এখানে কানেক্টেড, এটার থ্রু দিয়ে এই থাইলাকয়েডটার সাথে কানেক্টেড। এই দুটো গ্রানার দেখো, এই থাইলাকয়েডটা এটার থ্রু দিয়ে এখানে কানেক্টেড। বুঝতে পারছো তো? তো এই যে কানেকশনটা রয়েছে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি স্ট্রোমা ল্যামেলি। দেখো এখানে বলেও দেওয়া আছে স্ট্রোমা ল্যামেলি। তাহলে আমরা কি কি দেখলাম, থাইলাকয়েড দেখলাম, থাইলাকয়েড হচ্ছে এই একটা যে স্ট্রাকচার, এটা থাইলাকয়েড। তারপরে কি দেখলাম, এই থাইলাকয়েড অনেকগুলো থাইলাকয়েড ওপর থেকে নিচে যুক্ত হয়ে হয়ে যেটা তৈরি করেছে ওটাকে আমরা কি বলছি, ওটাকে আমরা বলি হচ্ছে গ্রানাম। আর তারপরে কি দেখলাম, দুটো থাইলাকয়েড অন্য দুটো গ্রানার মধ্যে মাঝখানে যে থাইলাকয়েডের কানেকশনটা রয়েছে ওটাকে আমরা কি বলছি, স্ট্রোমা ল্যামেলি। আর স্ট্রোমাটা কি ছিল, স্ট্রোমা হচ্ছে ভেতরে যেটা রয়েছে সেটা স্ট্রোমা হয়ে গেল। আর আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন তো আমরা পড়লাম। তো এই হচ্ছে মোটামুটি ক্লোরোপ্লাস্টের কিন্তু স্ট্রাকচার। তাহলে থাইলাকয়েড দেখলাম। এবার এনসিআরটি কি বলেছে দেখো, এখানে এনসিআরটি বলেছে থাইলাকয়েডস আর প্রেজেন্ট ইন দ্য স্ট্রোমা, থাইলাকয়েডস আর অ্যারেঞ্জড ইন স্ট্যাক লাইক স্ট্রাকচার পাইলস অফ কয়েন কল্ড গ্রানা। যেটা বললাম যে একটা থাইলাকয়েডের ওপর নিচ এরকমভাবে করতে করতে যে যাচ্ছে ওটাকে আমরা বললাম গ্রানা। অর দ্য ইন্টিগ্রাল থাইলাকয়েডস, গ্রানা বা আরেকটা নাম কি, ইন্টিগ্রানাল থাইলাকয়েডস, সরি ইন্টিগ্রানাল থাইলাকয়েডস। হ্যাঁ, ইন অ্যাডিশন দেয়ার আর ফ্ল্যাট মেমব্রেন টিউবুলস কল্ড স্ট্রোমা ল্যামেলি, যেটা কি বললাম কানেকশন করছে দুটো থাইলাকয়েডকে, ওটাই বলেছে কানেক্টিং দ্য থাইলাকয়েডস অফ দ্য ডিফারেন্ট গ্রানা। The membrane of thylakoid encloses a space called lumen. এইবার দেখো একটা থাইলাকয়েড যে রয়েছে এর ভেতরে যে স্পেসটা, এটাকে আমরা কি বলছি, লুমেন। এই লুমেনের মধ্যেই কিন্তু অ্যাকচুয়ালি আমরা যখন ফটোসিনথেসিস পড়ব সেই সময় এই লুমেনের মধ্যেই কিন্তু আমাদের লাইট রিয়াকশন যে রয়েছে ওটা কিন্তু মেইন ঘটনাটা ঘটছে এই লুমেনের মধ্যে। তো ওটা যখন আমরা ফটোসিনথেসিস পড়ব সেই সময় বুঝতে পারবো। তারপর কি বলেছে, the stroma of the chloroplast contains enzyme required for the synthesis of carbohydrate. তো এখানে বলেছে এই স্ট্রোমা যে রয়েছে ওখানে অনেক এনজাইম আছে যেটা হচ্ছে কার্বোহাইড্রেট সিনথেসিসের জন্য সময় হেল্প লাগে। এবার তোমরা বলবে যে স্যার এখনই তো বললেন যে ফটোসিনথেসিসের সময় লাইট রিয়াকশনটা হচ্ছে থাইলাকয়েডের মধ্যে হচ্ছে, তাহলে স্ট্রোমা তো থাইলাকয়েডের বাইরের লিকুইডটাকে বলছি না, তাহলে ওখানে কেন কার্বোহাইড্রেট তৈরির এনজাইমগুলো আছে? কার্বোহাইড্রেট তৈরি তো ফটোসিনথেসিসেই হয়। হ্যাঁ, একদম ঠিকই বলেছো, কার্বোহাইড্রেট তৈরি ফটোসিনথেসিসে হয়, কিন্তু তোমরা যখন ফটোসিনথেসিসটা পড়বে তখন দেখবে ফটোসিনথেসিসকে আমরা মেইনলি দুটো ভাগে ভাগ করি, একটা লাইট রিয়াকশন আর একটা ডার্ক রিয়াকশন। এবার লাইট রিয়াকশন যেটা ওটা মেইনলি হয় হচ্ছে থাইলাকয়েডের মধ্যে, কিন্তু যেটা ডার্ক রিয়াকশন অর্থাৎ লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশন সেইটা হয় হচ্ছে অ্যাকচুয়ালি থাইলাকয়েডের বাইরে। সেই জন্য অ্যাকচুয়ালি আর ওই স্টেজে গিয়েই আমরা দেখবো এই কার্বোহাইড্রেট তৈরি হয়। তো সেই জন্য কার্বোহাইড্রেট তৈরির জন্য যে এনজাইমগুলো সেগুলো মেনলি কিন্তু স্ট্রোমার মধ্যে আছে, সেই জন্য এই লাইনের তাৎপর্য ওটাই, দ্য স্ট্রোমা অফ দ্য ক্লোরোপ্লাস্ট কন্টেন দ্য এনজাইম রিকোয়ার্ড ফর দ্য সিনথেসিস অফ কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেটটা কিভাবে তৈরি হচ্ছে, যেটা আমরা ওই ফটোসিনথেসিসে তৈরি করছি। তাছাড়া প্রোটিন তৈরিরও এনজাইম রয়েছে। এখানে আর কি বলছি, ইট অলসো কন্টেন স্মল ডবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ। তো যেটা আমি বললাম যে এর মধ্যে কিন্তু ডবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএও থাকে।
তাহলে ডিএনএ কার কার মধ্যে দেখছি, এক তো নিউক্লিয়াসের মধ্যে তো পুরো ক্রোমোজোম রয়েছে, তো অবভিয়াসলি সবাই বাচ্চারাও জানে যে ওটার মধ্যে ডিএনএ কিন্তু থাকবেই নিউক্লিয়াস। তাছাড়া আরও কাদের মধ্যে নিজস্ব ডিএনএ রয়েছে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট। তো যেহেতু এদের মধ্যে ডিএনএ রয়েছে, ওটা মনে রাখার সহজ উপায় যে তাহলে আমার ওই যে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট আর হচ্ছে নিউক্লিয়াস, এরা কিন্তু ডবল মেমব্রেন হবে। এটা কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, বুঝতে পেরেছো? তারপরে আমরা চলে আসি এই যে ডিএনএ মলিকুলস রয়েছে আর রাইবোজোমও থাকবে। ক্লোরোফিল পিগমেন্টস আর প্রেজেন্ট ইন দ্য থাইলাকয়েড, আর রাইবোজোম যেটা রয়েছে ওটা কিন্তু এদের 70s, আর সাইটোপ্লাজমিক রাইবোজোম যেটা হয় ওটা 80s। কারণ প্রথম কথা, এই ক্লোরোপ্লাস্ট কাদের থাকবে, ক্লোরোপ্লাস্ট থাকবে হচ্ছে ইউক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক প্ল্যান্ট সেলে, আর প্ল্যান্ট সবসময় ইউক্যারিওটিকই হয়। এইবার কথা হচ্ছে প্রোক্যারিওটিকে রাইবোজোম 70s হয় আমরা জানতাম, হ্যাঁ। তাহলে ইউক্যারিওটিকেও কি 70s দেখতে পাই? হ্যাঁ, ইউক্যারিওটিকেও 70s দেখতে পাচ্ছি। কার মধ্যে? ক্লোরোপ্লাস্টের মধ্যে আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে। অর্থাৎ একটা যদি ইউক্যারিওটিক সেলে যেটা ফ্রি রাইবোজোম রয়েছে ওটা সবসময় 80s হবে, কিন্তু ইউক্যারিওটিক সেলের মধ্যে যেটা ইউক্যারিওটিক সেলের মধ্যে যেটা ফ্রি রাইবোজোম রয়েছে সেটা সবসময় 80s হবে। আর প্রোক্যারিওটিক সেলের মধ্যে, এটা যদি প্রোক্যারিওটিক সেল হয় এটা, আর এটা যদি ইউক্যারিওটিক সেল হয়, তাহলে ইউক্যারিওটিক সেলের রাইবোজোমটা সবসময় 80s হবে, কিন্তু প্রোক্যারিওটিক সেলের রাইবোজোমটা সবসময় 70s হবে, হ্যাঁ। আর ব্যাপারটা হচ্ছে এবার ইউক্যারিওটিক সেলে ধরো যেই ক্লোরোপ্লাস্ট রয়েছে, ওই ক্লোরোপ্লাস্টের মধ্যে যেই রাইবোজোমটা আছে, বা ধরো মাইটোকন্ড্রিয়া রয়েছে, ওই মাইটোকন্ড্রিয়ার মধ্যে যেই রাইবোজোমটা আছে সেইটা কি হবে? সেইটা হবে কিন্তু সবসময় 70s। অর্থাৎ ইউক্যারিওটিক সেলে আমরা ফ্রিলি ভাবে 80s রাইবোজোম তো পাচ্ছি, তাছাড়া যদি আমরা মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টের মধ্যে গিয়ে খুঁজি তাহলে কিন্তু আমরা ওখানে গিয়ে কি পেয়ে যাব? ওখানে গিয়ে কিন্তু আমরা এই 70s রাইবোজোমও পেয়ে যাব। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল আলটিমেটলি ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়ার ব্যাপার। এইবার আমরা দেখব হচ্ছে রাইবোজোম। তো রাইবোজোম সম্পর্কে এখনই বেশ অনেক কিছু বলে দিলাম। তো এখানে দেখো কি বলেছে। তো রাইবোজোম, এবার সবার প্রথম কথা হচ্ছে রাইবোজোম হচ্ছে এমন একটা হচ্ছে মলিকুলস যেটা আমরা হচ্ছে ইউক্যারিওট আর প্রোক্যারিওট দু ক্ষেত্রেই কিন্তু আমরা রাইবোজোম মলিকুলটা দেখতে পাই, বুঝতে পেরেছো? তার এইবার কথা হচ্ছে প্রোক্যারিওটিকে কি দেখতে পাই আর ইউক্যারিওটিকে কি দেখতে পাই। এবার হচ্ছে প্রোক্যারিওট মানে হচ্ছে যেটা পুরনো, প্রো মানে যেটা পুরনো, যেটা আগেও বলেছি, আর ইউ মানে হচ্ছে যেটা নতুন। তাহলে প্রোক্যারিওটিকে আমরা সবসময় দেখতে পাবো হচ্ছে, প্রোক্যারিওটিকে সবসময় রাইবোজোম যেটা রয়েছে সেটা 70s, আর ইউক্যারিওটিকে যেটা রয়েছে সেটা 80s। এটা মাথায় রাখতে হবে। এবার তার মানে কি ইউক্যারিওটিকে আমি 70s পাবোই না? না, ইউক্যারিওটিকেও কিন্তু আমরা 70s পাবো। কোথায় পাবো বলো? এখনই বললাম, ইউক্যারিওটিকে আমরা 70s পাবো হচ্ছে এই মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টের মধ্যে কিন্তু আমরা 70s পাবো। তো এটা এতক্ষণ পর্যন্ত স্পষ্ট হয়ে গেল, কিন্তু আমরা কোনোভাবে প্রোক্যারিওটিকে 80s পাবো উল্টোটা? না, সেটা কখনোই পাবো না। তো এটা এতক্ষণে আমাদের মধ্যে কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তাহলে কি ক্লিয়ার হলো আরেকবার যদি আমি সম্পূর্ণ ভালো মতো লিখি, তাহলে দেখো, এক হচ্ছে প্রথমে দেখলাম প্রোক্যারিওটিক সেল, আরেকটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। এবার প্রোক্যারিওটিক সেলে রাইবোজোম যেটা রয়েছে, রাইবোজোম হচ্ছে প্রোক্যারিওটিক সেলে 70s আর ইউক্যারিওটিক সেলে 80s, কিন্তু ইউক্যারিওটিক সেলের 70s রাইবোজোমও কিন্তু আমরা পেতে পারি। সেটা কোথায় থাকবে? সেটা হচ্ছে হয় মাইটোকন্ড্রিয়ায় থাকবে, নইলে ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকবে, বুঝতে পেরেছো? তাহলে এর ইউক্যারিওটিক সেলে আমরা 80s পাচ্ছি ফ্রি রাইবোজোমগুলো, আর 70s হচ্ছে মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টের মধ্যে, আর প্রোক্যারিওটিক সেলে সবসময় 70s। এইবার কথা হচ্ছে প্রোক্যারিওটিক সেলে কি হয়? প্রোক্যারিওটিক সেল হচ্ছে এবার রাইবোজোম যে রয়েছে, রাইবোজোমের দুটো ইউনিট থাকে, বড় ইউনিট আর ছোট ইউনিট। তো প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে বড় ইউনিটটা কত? প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে বড় ইউনিটটা হচ্ছে, এবার দেখো সবসময় মনে রাখার ভালো উপায় হচ্ছে 20 করে কম করবে, অর্থাৎ 70 থেকে 20 কম 50s, তার থেকে 20 কম 30s। তো এইটা হয়ে গেল হচ্ছে লার্জ ইউনিটটা, আর এটা হয়ে গেল হচ্ছে স্মল ইউনিটটা। আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে এখানেও দেখো 20 কম, তো লার্জ ইউনিটটা তাহলে কত হবে? 60s হবে, আর স্মল ইউনিটটা কত হবে? স্মল ইউনিটটা হবে হচ্ছে
40s। তাহলে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে রাইবোজোমটা কি দেখলাম 70s, তার লার্জ ইউনিটটা হয়ে গেল হচ্ছে 50s, আর স্মল ইউনিটটা হয়ে গেল 30s। আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে কি দেখলাম রাইবোজোমটা হচ্ছে 80s, যার মধ্যে লার্জ ইউনিটটা 70s আর স্মল ইউনিটটা হচ্ছে 40s। একদম ক্লিয়ার। এইবার কথা হচ্ছে স্যার 50 আর 30 যোগ করে তো 80 হয়, তাহলে 70 কেন হলো? আর 60 আর 40 যোগ করে তো 100 হয়, তাহলে 80 কেন হলো? তাহলে সেটা বুঝতে গেলে আমাদের প্রথমে জানতে হবে এসটাকে। এসটা হচ্ছে ভেদভার কনস্ট্যান্ট, যেটাকে আমরা সেডিমেন্টেশন রেটের সাথে একটা তুলনা করা যায়। এবার সেডিমেন্টেশন রেট কি? সেডিমেন্টেশন রেট হচ্ছে জাস্ট একদম যদি সিম্পল ভাবে বলি, তাহলে ধরো তুমি কোন একটা সেলের অংশ নিয়েছো, সেটা একটা টেস্ট টিউবের মধ্যে দিলে ওখানে লিকুইড আছে, এবার টেস্ট টিউবটা জোরে 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 ঘোরাচ্ছ, তার ফলে কি হবে? সেলটা ধীরে ধীরে ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পর সেলের ভেতরে যে অর্গানেলগুলো রয়েছে ওগুলো নিচে থিতিয়ে পড়বে। এবার যার যত মলিকুলার ওয়েট, যার যেরকম সাইজ, সেটার উপর ডিপেন্ড করছে নিচে থিতিয়ে পড়ার রেটটা। এবার সেইটাই হচ্ছে আমাদের এই ইউনিটটা, সেটা হচ্ছে এস। বোঝা গেছে? তো এইবার সায়েন্টিস্টরা দেখলো যে যখন আমি প্রোক্যারিওট থেকে রাইবোজোমটা নিলাম, নিয়ে সেন্ট্রিফিউজ করছি, তখন দেখলো যে ওটা 70 এসে গিয়ে নিচে থিতিয়ে পড়ছে। কিন্তু ওটাই যখন আমি ইউক্যারিওটিকে করছি তখন দেখলো ওটা 80 এসে গিয়ে নিচে থিতিয়ে পড়ছে। সেই জন্য প্রোক্যারিওটিকের রাইবোজোম 70s আর ইউক্যারিওটিকের রাইবোজোম 80s। একদম সিম্পল ব্যাপার। এইবার পরে সায়েন্টিস্টরা দেখলো যে রাইবোজোম তো দুটো পার্ট দিয়ে তৈরি, একটা লার্জ সাব ইউনিট আর একটা স্মল সাব ইউনিট। তো এইবার কি করলো? ওরা আলাদাভাবে করলো। তো যখন লার্জ সাব ইউনিটকে, প্রোক্যারিওটিকের রাইবোজোমের লার্জ সাব ইউনিটকে ওরকমভাবে সেন্ট্রিফিউজ করে ঘোরালো, তখন দেখলো যে 50s হলো। আর স্মলকে যখন করলো তখন দেখলো 30s। আর ঠিক একই কাজ যখন ইউক্যারিওটিকের ক্ষেত্রে করলো, তখন দেখলো যে লার্জ সাব ইউনিট যেটা, সেটা 60s এ হচ্ছে, আর স্মল সাব ইউনিট যেটা, সেটা 40s এ হচ্ছে। তো এইটা কিন্তু সিম্পল যে যোগ করে আসছে তা নয়, এটা অ্যাকচুয়ালি সেন্ট্রিফিউজ, অর্থাৎ ঘোরানোর ফলে নিচে যে থিতিয়ে পড়ছে সেই রেটটা কত, সেটার ইউনিট হচ্ছে এস। এবার সেই ক্ষেত্রে ওটা ওরকম হচ্ছে, যখন যুক্ত অবস্থায় থাকছে তখন 70s এ নিচে থিতিয়ে পড়ছে, আর যখন দুটো আলাদা আলাদা আছে 50 আর 30-তে থিতিয়ে পড়ছে। তো ওটা ডাইরেক্ট সিম্পল যোগ কিন্তু নয়। আশা করি বোঝা গেছে। তো এবার দেখি এনসিইআরটিতে রাইবোজোম সম্পর্কে কি কি বলেছে। এখানে বলেছে হচ্ছে, দেখো, রাইবোজোম আর দ্য গ্র্যানুলার স্ট্রাকচার ফার্স্ট অবজার্ভ বাই ইলেকট্রন মাইক্রোস্কোপ অ্যাজ ডেন্স পার্টিকেল বাই কোন সায়েন্টিস্ট? প্যালাডে। হ্যাঁ, তো এই সায়েন্টিস্টের নামও কিন্তু মনে রাখতে হবে। এটা আমার যতদূর মনে পড়ছে আজ পর্যন্ত পিওয়াইকিউতে আসেনি লাস্ট 5-10 বছরে। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে কি বলছে? দে আর দ্য, তো নেক্সট যে 2026-এ কিন্তু আসতে পারে প্যালাডে। তারপরে কি হচ্ছে? দে আর দ্য কম্পোজড অফ রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ থেকে তৈরি। এবার দেখো রাইবোজোম তাহলে অ্যাকচুয়ালি কোথা থেকে তৈরি হচ্ছে? আরএনএ থাকবে, সঙ্গে থাকবে প্রোটিন, আর হচ্ছে সারাউন্ডেড বাই এনি, নট সারাউন্ডেড বাই এনি মেমব্রেন। তো রাইবোজোম কিন্তু মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলি নয়, নট সারাউন্ডেড বাই এনি মেমব্রেন। কিন্তু কি কি থাকবে? আরএনএ থাকবে আর প্রোটিন থাকবে। তারপর কি বলেছে? দ্য ইউক্যারিওটিক রাইবোজোমস আর, এবার ইউক্যারিওটিক রাইবোজোম 80s যেটা আমি বললাম, আর প্রোক্যারিওটিক রাইবোজোম হচ্ছে 70s। ইচ রাইবোজোমের দুটো সাব ইউনিট থাকে, লার্জ সাব ইউনিট, স্মল সাব ইউনিট, যেটা আমি বুঝিয়ে দিয়েছি। এবার 2 সাব ইউনিটস অফ 80s কোনটা? একটা 60 আর একটা 40। আর 70s এরটা কটা? একটা 50 আর একটা 30। এবার এসটা কি? যেটা বললাম ভেদভার কনস্ট্যান্ট, স্ট্যান্ডস ফর দ্য সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। যেটা বললাম সেডিমেন্টেশন, ওই গোল গোল করে জোরে ঘুরলে যে নিচে থিতিয়ে পড়ে। ইট ইজ ইনডাইরেক্টলি মেজার অফ ডেনসিটি অ্যান্ড সাইজ, যেটা বললাম না, যার যত বেশি ডেনসিটি, যার যত বেশি সাইজ, সেটা ডাইরেক্টলি এফেক্ট ফেলবে সেডিমেন্টেশনে। তো সেইটাই এখানে বলেছে, ইনডিরেক্টলি মেজার অফ ডেনসিটি অ্যান্ড সাইজ বোথ 70s 80s রাইবোজোম আর কম্পোজড অফ 2 সাব ইউনিট। আর দুটোর ক্ষেত্রেই কিন্তু দুটো সাব ইউনিট থাকে। রাইবোজোমের মেন কাজ কি? রাইবোজোমের মেন কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। নিশ্চয়ই মনে আছে যে যখন, মনে থাক বা যদি নাও পড়ে থাকো পরে পড়বে, যে যখন এমআরএনএ থাকে, এই যদি আমার এমআরএনএ হয় সেক্ষেত্রে হচ্ছে এই রাইবোজোমটা হচ্ছে এমআরএনএর সাথে যুক্ত হয়, স্মল সাব ইউনিট আর লার্জ সাব ইউনিট, আর এক একটা করে টিআরএনএ এখানে এসে যুক্ত হয়, এখানে অ্যামাইনো অ্যাসিডটা থাকে। তো দুটো টিআরএনএ পাশাপাশি আসে আর দুটো অ্যামাইনো অ্যাসিডের এখানে বন্ড তৈরি হয়। তো ওরকমভাবে অ্যামাইনো অ্যাসিডের পুরো লম্বা চেন হয়ে যায়, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন। তো রাইবোজোমের কাজ হচ্ছে এটাই, প্রোটিন তৈরিতে কিন্তু হেল্প করছে। তো এই হচ্ছে আমাদের রাইবোজোমের ব্যাপার। তো রাইবোজোম আশা করি পুরোটাই বোঝা গেছে। এখানে যেমন এক্সাম্পল দিয়ে দিয়েছে লার্জ সাব ইউনিট আর স্মল সাব ইউনিট।
তারপর এইবার আমরা দেখবো হচ্ছে সাইটোস্কেলেটন। সাইটোস্কেলেটনটা কি? সাইটোস্কেলেটন হচ্ছে এই যে অ্যান ইলাবোরেটেড নেটওয়ার্ক অফ ফিলামেন্ট প্রোটিনেসিয়াস স্ট্রাকচার। তাহলে সাইটোস্কেলেটনটা কি হলো আমরা দেখলাম কেমিক্যালি কি এরা প্রোটিন দিয়ে তৈরি। তো প্রোটিনেসিয়াস স্ট্রাকচার কনসিস্টিং অফ মাইক্রোটিবিউলস, কি কি দিয়ে তৈরি? তিনটে জিনিস, মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তো এগুলো কি সব সাইটোস্কেলেটন থাকলে কি সবসময় সবকটাই একসাথে থাকবে? না, তিনজনের কিন্তু আলাদা আলাদা ডিস্টিংক্ট ফাংশন আর কাজ রয়েছে। কি কি বললাম আগে সেটা মুখস্থ করো। মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। কি কি বললাম? মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এবার যদি আমরা এই তিনটেকে হালকাভাবে একটু এক্সট্রা দেখার চেষ্টা করি তাহলে কি দেখব? এখানে দেখো, এইখানে বলেছে মাইক্রোটিবিউল। তো মাইক্রোটিবিউলের ক্ষেত্রে এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রাকচারটা কি হলো টিবিউল, তা হচ্ছে আর কি বলেছে প্রোটিন, যেটা হচ্ছে টিউবিলিন প্রোটিন দিয়ে কিন্তু তৈরি মাইক্রোটিবিউলটা। ফাংশন কি? ফাংশন হচ্ছে সেল ডিভিশনের সময় যে স্পিন্ডেল ফাইবারটা তৈরি করছে সেটা কিন্তু এই মাইক্রোটিবিউল দিয়েই তৈরি হয়। তাছাড়া হচ্ছে সিলিয়া ফ্ল্যাজেলা যে রয়েছে সেটাও কিন্তু এই মাইক্রোটিবিউলের মতো স্ট্রাকচার। তো এটা হয়ে গেল মাইক্রোটিবিউল। এরপর হচ্ছে মাইক্রোফিলামেন্ট। তাহলে মাইক্রোফিলামেন্টের ক্ষেত্রে কি বলেছে? এটা হচ্ছে সলিড, হ্যাঁ, থিন আর সলিড। আর তৈরি কি দিয়ে হয়? অ্যাক্টিন দিয়ে। ওটা কি দিয়েছিল? মাইক্রোটিবিউলটা ছিল হচ্ছে টিউবিলিন দিয়ে, টিউবিলিন প্রোটিন দিয়ে। আর এটা কোন প্রোটিন দিয়ে তৈরি হচ্ছে? মাইক্রোফিলামেন্টটা, ওটা হচ্ছে অ্যাক্টিন প্রোটিন দিয়ে। ফাংশন কি? মেন ফাংশন হচ্ছে সেলকে শেপ আর সাইজ দিচ্ছে, বুঝতে পেরেছ? সেলকে শেপ অর্থাৎ সেলের যে স্ট্রাকচারটা সেটা দিচ্ছে, হ্যাঁ। তাছাড়া সেলের মুভমেন্টেও হেল্প করছে, হ্যাঁ। তারপর হচ্ছে যেমন হচ্ছে মাসেল কন্ট্রাকশন যে ক্ষেত্রে বলি আমরা, তো ওইটা হলো। তারপরে আর কি এন্ডোসাইটোসিস, এক্সোসাইটোসিসেও কিন্তু হেল্প করে। আর তারপর পরে থাকলো একটাই, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখব? এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট স্ট্রাকচার হচ্ছে কি রোপ লাইক স্ট্রাকচার, যেটা বলেছে এখানে, হ্যাঁ। প্রোটিন কি? প্রোটিন হচ্ছে কেরাটিন দিয়ে তৈরি। এইবার তোমরা বলো কেরাটিন আমরা কোথায় দেখতে পাই? অবভিয়াসলি চুলে, নখে, তো হেয়ার আর নেল, বুঝতে পেরেছো? ইম্পর্টেন্ট ইন স্কিন, হেয়ার অ্যান্ড নেল, বুঝতে পেরেছো? তাছাড়া হচ্ছে ফ্রম দ্য নিউক্লিয়ার ল্যামিলা যেটা রয়েছে সেখানেও কিন্তু অর্থাৎ সাপোর্ট করছে নিউক্লিয়াসকে। তো এই তিনটে কিন্তু আলাদা আলাদা জায়গায় রয়েছে, আলাদা আলাদা কাজ। তো এই তিনটেকে আমরা কি বলি? হচ্ছে সাইটোস্কেলেটন, বুঝতে পেরেছো? তাহলে কি কোন তিনটে বলা হলো? এক মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, যেগুলো হচ্ছে প্রেজেন্ট ইন, এবার দেখো এনসিইআরটি কি বলেছে? এনসিইআরটি বলেছে যে প্রেজেন্ট ইন সাইটোপ্লাজম ইজ কালেকটিভলি রেফার্ড টু অ্যাজ সাইটোস্কেলেটন। তো এখানেও দেখো এটা দিয়ে কিন্তু এমসিকিউ চলে আসতে পারে যে সাইটোস্কেলেটনের মধ্যে কি কি আছে বা কি কোনটা নেই। তো একটা, দুটো, তিনটে অপশন এটাই থাকবে, আর আরেকটা কিছু বলে দেবে যেটা অন্য কিছু, তাহলে সেটা সবসময় উত্তর হবে। মাইক্রোফিলামেন্টের মধ্যে তাহলে মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিবিউল আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এই তিনটে নিয়ে তৈরি হয়ে গেল আমাদের সাইটোস্কেলেটন। এবার কেন সাইটোস্কেলেটন হচ্ছে? তোমরা একটা জিনিস ভাবো, স্কেলেটন মানে কি? যে হচ্ছে স্ট্রাকচার প্রোভাইড করে। আর কিছুক্ষণ আগেই বললাম যে এই তিনটা অ্যাকচুয়ালি তিনজনের কাজ কি হচ্ছে? তাহলে মেন হচ্ছে ধরো মাইক্রোফিলামেন্ট যেমন শেপ দিচ্ছে, মুভমেন্টে হেল্প করছে। তারপর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হচ্ছে স্ট্রেংথ আর সাপোর্টটা দিচ্ছে। মাইক্রোটিবিউল হচ্ছে ট্রান্সপোর্ট বা ওই টাইপের কাজ করছে। তো আলটিমেটলি কি আমাদের দেখো বোন যে রয়েছে, যেটা আমাদের এন্ডোস্কেলেটন, সেটাও দেখো আমাদের এই মুভমেন্ট যে করছি, তুমি ভাবো আমার যদি পায়ে বোন না থাকতো তাহলে কি আমি মুভমেন্ট করতে পারতাম না। তাছাড়া আমার যে পুরো শেপ, ধরো এই চোয়ালটা যদি না থাকতো তাহলে এটা ঝুলে পড়তো, কোনো শেপ থাকতো না। তো এই যে শেপ দিচ্ছে সেই জন্য এটাকে বলা হয় হচ্ছে সাইটোস্কেলেটন। ওটা হচ্ছে সেলের সাইটোস্কেলেটন, আর আমাদের যেটা বোন ওটা হচ্ছে আমাদের এন্ডোস্কেলেটন। তো তার মানে স্কেলেটন মানে হচ্ছে যেটা হচ্ছে শেপ, সাইজ, এই সব কিছু দিচ্ছে, মুভমেন্টে হেল্প করছে। আর এই তিনজনের আলাদা আলাদা কি কাজ সেটা তো বলেই দিলাম আরো ডিটেলসে গিয়ে। তারপরে আমরা চলে আসছি কোথায়? সাইটোস্কেলেটন ইন এ সেল আর ইনভলভ ইন মেনি ফাংশন সাচ এস, এবারে ফাংশনগুলো বলেছে মেকানিক্যাল সাপোর্ট, মোটিলিটি আর মেনটেনেন্স অফ দ্য শেপ অ্যান্ড শেপ অফ দ্য সেল। তো এগুলো তো বললামই যে সেই জন্য অ্যাকচুয়ালি এদেরকে আমরা কি সাইটোস্কেলেটন কিন্তু বলে থাকি। এইবার আমরা চলে আসছি হচ্ছে সিলিয়া আর ফ্ল্যাজেলার স্ট্রাকচারে, খুব ইম্পর্টেন্ট। সিলিয়া ফ্ল্যাজেলার স্ট্রাকচার যদি আমরা দেখি, দেখো প্রথমে কি বলেছে, তো আমাদের কম্পেয়ার করে পড়তে হবে ওপরের ছবিটা আর এইটা। এখানে কি বলেছে দেখো, যে সিলিয়া অ্যান্ড ফ্ল্যাজেলা আর হেয়ার লাইক আউটগ্রোথ অফ সেল মেমব্রেন।
তো জানোই তোমরা দেখেছো, একটা যদি সেল এটা থাকে এরকম ভাবে যেটা লেজের মতো থাকে ওটাকে আমরা কি বলি, ফ্ল্যাজেলা। আর ছোট ছোট যেগুলো থাকবে সেটাকে আমরা কি বলি, সিলিয়া। এবার মনে আছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে সিলিয়েটেড প্রোটোজোয়া পড়েছিলে, ফ্ল্যাজেলেটেড পড়েছিলে, মনে পড়ছে? হ্যাঁ, প্রোটিস্টার মধ্যে, হ্যাঁ প্রোটিস্টার ভাগের মধ্যে আরেকটা ভাগ ছিল। হ্যাঁ, তো এইবার হচ্ছে সিলিয়া ফ্ল্যাজেলা তো হলো। এবার এখানে কি বলেছে, এই যে সিলিয়া আর দ্য স্মল স্ট্রাকচার, যেটা বললাম যে ফ্ল্যাজেলাটা হচ্ছে বড় আর সিলিয়াটা হচ্ছে স্মল, ওয়ার্ক লাইক ওর্স অর কজিং মুভমেন্ট অফ দ্য আইদার সেল অর সারাউন্ডিং। ওয়ার্ক লাইক ওর্স মানে কি, যে এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি ওই নৌকাতে দাঁড় থাকে না, দাঁড়টা কি করে নদীর মধ্যে জলটাকে সরিয়ে দেয়, তার ফলে নৌকাটা সামনের দিকে এগিয়ে যায়। তো এই সিলিয়াও কিন্তু ওরকমই কাজ করে, যে মুভমেন্ট আইদার অফ দ্য সেলটাকে সরাচ্ছে অথবা সারাউন্ডিং ফ্লুইডটাকে যদি আমি সরিয়ে দিই, অ্যাকচুয়ালি সাঁতার কিভাবে কাটি, সারাউন্ডিং ফ্লুইডটাকে সরিয়ে দিই, সেই জন্য আমি এগিয়ে যাই, বুঝতে পেরেছো? তো ওই রকমই কিন্তু কাজ করে সিলিয়া। তো এটা সিলিয়া হলো। ফ্ল্যাজেলা আর কম্পারেটিভলি লঙ্গার, ফ্ল্যাজেলা হচ্ছে বড় হয় আর রেসপন্সিবল ফর দ্য সেল মুভমেন্ট, আর এও হচ্ছে সেলকে নিয়ে যেতে হেল্প করে। এইবার তোমরা যদি প্রোক্যারিওটিক মনে করো, সেখানেও কিন্তু ফ্ল্যাজেলার সাথে আরো দুটো জিনিস ছিল, পিলি আর ফিমব্রি, মনে পড়ছে? ওরাও কিন্তু সিলিয়ার মতো দেখতে ছিল, সিলিয়া কিন্তু নয় অবশ্যই, আমি বলছি সিলিয়ার মতো কনফিউজড হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে মনে রাখবে সিলিয়া আর ফ্ল্যাজেলা দুটোই কিন্তু মুভমেন্টে হেল্প করছে। কিন্তু ওইখানে প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে যেটা ফ্ল্যাজেলা ছিল সেটা কিন্তু মুভমেন্টে হেল্প করতো, কিন্তু ওই পিলি ফিমরি যেগুলো ছিল ওরা কি মুভমেন্টে হেল্প করতো, মনে করে বলো তো? না, ওরা কিন্তু মুভমেন্টে হেল্প করতো না, বুঝতে পারছো তো? তো ওটা কিন্তু কনফিউজ করবে না। তারপরে আর কি বলেছে, দ্য প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া অলসো পজেস ফ্ল্যাজেলা, ফ্ল্যাজেলা রয়েছে কিন্তু ওদের স্ট্রাকচারটা কিন্তু আলাদা, স্ট্রাকচারালি ডিফারেন্ট ফ্রম দ্য ইউক্যারিওটিক ফ্ল্যাজেলা। এরপর কি বলেছে, দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপ স্টাডি শো সিলিয়াম আর ফ্ল্যাজেলা শো দ্যাট দে আর কভার্ড উইথ প্লাজমা মেমব্রেন। তো অ্যাকচুয়ালি আমরা কি দেখবো, এই যদি একটা ফ্ল্যাজেলা হয়, ধরো এই একটা ফ্ল্যাজেলা রয়েছে, তো এটাকে আমি মাঝখান থেকে কেটে দিলে কিরকম দেখবো, এরকম স্ট্রাকচারটা দেখবো। হ্যাঁ, এটা যদি মাঝখান থেকে এরকম খাজাক করে কেটে দিলাম তাহলে কি দেখবো, এইটা হলো এই গোলটা যেটা দেখছি আমি, এই গোলটা অ্যাকচুয়ালি কোনটা, এই গোলটা হচ্ছে আমার এই যে এই গোলটা আমরা দেখছি, বুঝতে পারলে? এই যে গোলটা আমি এখানে করলাম, এই গোলটাকে আমি যদি ওপর থেকে দেখি তাহলে আমরা দেখবো এই যে এই গোলটা, এটা এর নিচ দিয়ে এরকম গেছে, এই জিনিসটা হচ্ছে এই জিনিসটা, বুঝতে পেরেছো? তো এইবার হচ্ছে আমাদের বুঝতে হবে এই যে স্ট্রাকচারটা এটা কিরকম। এতদূর আশা করি সব ক্লিয়ার হয়েছে। তো এরপর কি বলছে দেখে, তো তোমরা সবাই এনসিইআরটি দেখো। হ্যাঁ, এবার দেখো এখানে কি বলেছে, দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপ স্টাডি অফ এ সিলিয়াম ফ্ল্যাজেলা শো দ্যাট দে আর কভার্ড উইথ প্লাজমা মেমব্রেন। তো ঠিক আছে, এই বাইরের যে লেয়ারটা এটা কি হয়ে গেল, এটা প্লাজমা মেমব্রেন হয়ে গেল, কোনো অসুবিধা নেই। এই যে বাইরের একদম লেয়ারটা প্লাজমা মেমব্রেন দিয়ে কভার, ওকে, মেনে নিলাম তাই। তারপরে কি বলেছে, কোথায় গেল না, হ্যাঁ, দেয়ার কোর কল এক্সোনিম। তো প্লাজমা মেমব্রেনের ভেতরে যে এই অংশটা এটাকে কি বলছি আমরা, এক্সোনিম। পজেস এ নাম্বার অফ মাইক্রোটিবিউল, এই বললাম না মাইক্রোটিবিউল, মনে আছে? এখানে বললাম সিলিয়া ফ্ল্যাজেলা স্ট্রাকচারে হেল্প করে, মানে স্ট্রাকচার তৈরিতে হেল্প করছে। তো এখানেও কিন্তু আমরা ওই মাইক্রোটিবিউলগুলো দেখতে পাচ্ছি। মাইক্রোটিবিউল কোনগুলো, এই যে এখানে দেখতে পাচ্ছ এইগুলো, এই মাইক্রোটিবিউল কিন্তু প্যারালালি গেছে মানে ধরো এরকম ভাবে নেমে গেছে, একে অপরের সাথে দেখো এরকম ভাবে প্যারালালি কিন্তু নেমে গেছে, হচ্ছে সমান্তরাল ভাবে। তো ওই কথাটাই কিন্তু এখানে বলেছে যে মুভস মাইক্রোটিবিউল রানিং প্যারালাল টু লং অ্যাক্সিস। দ্য এক্সোনিম ইউজুয়ালি হ্যাজ 9 ডবলেটস। 9 ডবলেটস মানে 9 মানে বুঝতে পারছি যে 9টা সংখ্যায় রয়েছে। কই দেখি, 1 2 3 4 5 6 7 8 9, 9টা, বুঝতে পেরেছো? 9টা সংখ্যায় রয়েছে, আর প্রত্যেকটাকে যদি একটু ভালো মতো খেয়াল করো প্রত্যেকটা কিন্তু দুটো করে রয়েছে, বুঝতে পারছো? তো 9 ডবলেটস কেন বলছে, প্রত্যেকটাতে দুটো করে রয়েছে, সেই জন্য ওই কথাটার তাৎপর্য হচ্ছে 9 ডবলেটস, 9টা রয়েছে আর ডবল করে রয়েছে। রেডিয়ালি অ্যারেঞ্জ পেরিফেরাল মাইক্রোটিবিউল, এই দেখো রেডিয়ালি অ্যারেঞ্জ আছে, রেডিয়ালি অ্যারেঞ্জ মানে কি, পেরিফেরিতে রয়েছে, ওটাই বলেছে রেডিয়ালি অ্যারেঞ্জ পেরিফেরাল মাইক্রোটিবিউল। তো এটা হয়ে গেল, প্রত্যেকটা হচ্ছে পেরিফেরাল মাইক্রোটিবিউল, যেটা হচ্ছে ডবলেটের কথা বলেছে। এরপর দেখো মাঝখানেও কিন্তু দুটো আছে, এই যে সেন্ট্রাল মাইক্রোটিবিউল দেখো মাঝখানেও কিন্তু দুটো আছে। তো এইখানে কি বলেছে,
নাইন ডবলেটস রেডিয়ালি পেরিফেরাল অ্যান্ড পেয়ার সেন্ট্রালি লোকেটেড মাইক্রোটিবিউল। পেয়ার্ড কেন? পেয়ার মানে জোড়া, তো দেখো এখানে দুটো আছে না, তো ওই কথাই বলেছে জোড়া সেন্ট্রালি লোকেটেড মাইক্রোটিবিউল। সাচ অ্যারেঞ্জমেন্ট একজনই মাইক্রোটিবিউল ইজ রেফার টু এজ 9+2। কেন 9+2? পেরিফেরিতে 9টা আর মাঝখানে দুটো, তো এইটাই হয়ে গেল হচ্ছে 9+2 অ্যারেঞ্জমেন্ট। ক্লিয়ার হয়েছে? তারপর কি বলছে দেখো, তারপর বলেছে 9+2 অ্যারেঞ্জমেন্ট, তারপর কি বলছে যে কোথায় 9+2 অ্যারেঞ্জমেন্ট অফ axonic microtubule। হ্যাঁ, তারপর দ্য সেন্ট্রাল টিবিউল আর কানেক্টেড বাই ব্রিজেস। সেন্ট্রাল টিবিউলটা দেখো দুটো যে রয়েছে এরা কানেক্টেড বাই ব্রিজ। হ্যাঁ, সেন্ট্রাল টিবিউল কানেক্টেড বাই ব্রিজ অ্যান্ড অলসো এনক্লোজড বাই সেন্ট্রাল সিথ। আর ঘেরা কি দিয়ে রয়েছে? ঘেরা রয়েছে সেন্ট্রাল সিথ দিয়ে। এই কথাটাই এখানে বলেছে, সেন্ট্রাল সিথ দিয়ে ঘেরা রয়েছে। আর কি কি বলেছে? আর বলেছে হুইচ ইজ কানেক্টেড টু ওয়ান অফ দ্য টিবিউল অফ ইচ পেরিফেরাল ডবলেটস বাই রেডিয়াল স্পোক। সেন্ট্রাল টিবিউলটা দেখো কানেক্টেড রয়েছে স্পোকের মাধ্যমে, এই যে এইগুলো দেখো প্রত্যেকটা স্পোক, তো প্রত্যেকটা স্পোকের মাধ্যমে কিন্তু কানেক্টেড রয়েছে, ওই কথাটাই কিন্তু এখানে বলেছে। তো এগুলোকে দেখো রেডিয়াল স্পোক বলছে না, যেটা সেন্ট্রাল সিথের সাথে যুক্ত হয়ে রয়েছে, তো ওটাকেই বলছে যে কানেক্টেড রয়েছে রেডিয়াল স্পোকের সাথে। দাস দেয়ার আর 9 রেডিয়াল স্পোক। তো 9টা রেডিয়াল স্পোক রয়েছে, কারণ ওখানে আমরা জানি যে 9টা কিন্তু এই মাইক্রোটিবিউলগুলো জোড়ায় জোড়ায় করে 9টা রয়েছে, তাই 9টা রেডিয়াল স্পোক, একদম ইজি ব্যাপার। হ্যাঁ, দাস দেয়ার আর 9 রেডিয়াল স্পোক, দ্য পেরিফেরাল ডবলেটস আর অলসো ইন্টারকানেক্টেড বাই লিঙ্কার। এরপর যেটা বলেছে এই পেরিফেরাল যেগুলো রয়েছে এরাও কিন্তু ইন্টারকানেক্টেড। এই যে এইখানে দেখো এরা আবার সবুজ রঙের যেটা দেওয়া আছে ওটার থ্রুতে একে অপরের সাথে কিন্তু কানেক্টেড রয়েছে, তো এটাকে আমরা কি বলছি? এই সবুজ রঙের এটাকে আমরা বলছি লিঙ্কার, আর যেটা ছবিতে হচ্ছে ইন্টার ডবলেট ব্রিজ দিয়ে ডিনোট করেছে, তো ওই কথাটাই এখানে বলেছে। তো লিঙ্কারও বুঝলাম। both the cilium and flagellae emerge from the centriole-like structure called basal body। তো এই ফ্ল্যাজেলা আর সিলিয়া যখন জাস্ট তৈরি হচ্ছে সেই সময় ওরা যেই স্ট্রাকচার, ধরো এই যদি সেল হয়, এই যদি ফ্ল্যাজেলা হয়, তো এই জায়গাটা যেখান থেকে তৈরি হচ্ছে, তো এর স্ট্রাকচারটা কিন্তু আমরা দেখব যে এই যে স্ট্রাকচারটা পড়লাম এরকম নয়, তাহলে কিরকম? সেটা হচ্ছে সেন্ট্রিওল লাইক স্ট্রাকচার, সেন্ট্রিওলের মতো স্ট্রাকচার। এবার সেন্ট্রিওলের স্ট্রাকচার কি সেটা আমরা এর পরে দেখব। তো ফ্ল্যাজেলার বাকি যে এই পুরো অংশটা, সেই পুরো অংশটা এরকমই দেখতে, কিন্তু যেটা বেসাল বডিটা রয়েছে অর্থাৎ যেখান থেকে ইমার্জ করছে, যেখানে বলেও দিয়েছে যে বোথ সিলিয়া ফ্ল্যাজেলা ইমার্জ ফ্রম সেন্ট্রিওল লাইক স্ট্রাকচার কল বেসাল বডি। তো যেখান থেকে ইমার্জ করছে ওই স্ট্রাকচারটা কিরকম দেখতে? এই বেসাল বডির মতো দেখতে। বুঝতে পেরেছো? তো এইবার যদি আমরা দেখি যে সেন্ট্রিওলের স্ট্রাকচার কিরকম, তো সেন্ট্রিওলের স্ট্রাকচারও কিন্তু প্রায় সেমই, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখব এখানে যেমন দেখলাম যে 9টা ডবলেট রয়েছে, ওখানে দেখব 9টা ট্রিপলেট রয়েছে, অর্থাৎ তিনটে তিনটে করে দিয়ে তৈরি। আর পার্থক্য আরেকটা কি, এদের মাঝখানে যেটা দেখলাম যে দুজোড়া রয়েছে মাঝখানে, ওখানে কিন্তু মাঝখানে কিছু থাকবে না। বুঝতে পেরেছো? ব্যাস, তার মানে পুরোটাই হয়ে গেছে। এবার দেখো এনসিইআরটি কি বলেছে। বলছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম মানে হচ্ছে দুটো সেন্ট্রিওল দিয়ে তৈরি। সেন্ট্রিওল হচ্ছে এই ধরনের স্ট্রাকচার, তো দুটো সেন্ট্রিওল এরকমভাবে যখন 90 ডিগ্রিতে থাকে আর একে ঘিরে একটা অ্যামরফাস টাইপের জিনিস থাকে, মেমব্রেন বাউন্ড কিন্তু হয় না, প্রথমেই বলে দিচ্ছি এটা কিন্তু মেমব্রেন বাউন্ড নয়। তো এই দুটো সেন্ট্রিওল যখন 90 ডিগ্রিতে থাকে একে অপরের, দেখো পুরো 90 ডিগ্রিতে রয়েছে, এই ডিগ্রিটা কত? এটা হচ্ছে 90 ডিগ্রি, পুরো লম্বভাবে রয়েছে, পারপেন্ডিকুলার। তো 90 ডিগ্রিতে রয়েছে, তো একে অপরের সাথে 90 ডিগ্রি থাকে, তো এই পুরো স্ট্রাকচারটাকে আমরা বলি সেন্ট্রোজোম। তো সেন্ট্রিওল হচ্ছে ওই দুটো যারা 90 ডিগ্রিতে রয়েছে, আর এই পুরো স্ট্রাকচারটা হচ্ছে সেন্ট্রোজোম। তো কি বলেছে? সেন্ট্রোজোম ইজ অর্গানেলি ইউজিং কন্টেনিং টু সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার। সেন্ট্রিওল যেটা বললাম 90 ডিগ্রিতে রয়েছে, দে আর সারাউন্ডেড বাই অ্যামরফাস পেরিসেন্ট্রিওলার ম্যাট্রিক্স, যেটা বললাম অ্যামরফাস একটা জিনিস দিয়ে ঘেরা রয়েছে। আর বোথ সেন্ট্রিওল পারপেন্ডিকুলার থাকে, এটা কিন্তু একে অপরের সাথে পারপেন্ডিকুলার থাকে টু ইচ আদার, ইন হুইচ ইচ হ্যাজ অর্গানিজম লাইক কার্ট হুইল। কার্ট হুইলের মতো স্ট্রাকচার, অর্থাৎ গরুর গাড়ির চাকার মতো দেখতে, এই যে এরকম কিন্তু থাকে। এরপর কি বলেছে? দে আর, ঠিক আছে দেখা যাক পরে কি বলেছে। এখানে দেখো কি বলেছে, দে আর মেড আপ 9 ইভেনলি, এখানে বলেছে
দে আর মেড আপ অফ 9 ইভেনলি স্পেসড পেরিফেরাল ফাইবার, অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 9টা, ওখানে যেরকম দুটো ছিল এখানে দেখো 1 2 3 9টা করে রয়েছে, ছবিটা দেখতে পাচ্ছ 9টা করে রয়েছে। হ্যাঁ, এর আগেও যেমন দেখলাম, এই জায়গাটা যদি আমরা আরেকটু ভালো মতো দেখি, এই জায়গাটা দেখো, এই যে টোটাল 3টে করে রয়েছে, সরি 9 বললাম, 3টে করে রয়েছে, 9টা রয়েছে, 1 2 3 1 2 3 1 2 3, এরকম ভাবে দেখো প্রত্যেকটাতে 3টে করে রয়েছে। আর টোটাল কটা রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9, তো টোটাল আছে 9টা। আর এক একটাতে কটা করে আছে? 3টে করে আছে। যেখানে আমরা ফ্ল্যাজেলার ক্ষেত্রে কি দেখলাম, টোটাল ছিল 9টা, কিন্তু এক একটাতে 2টো করে ছিল, আর মাঝখানে ছিল 2টো। এখানে কিন্তু দেখো মাঝখানে কিন্তু কিছু নেই, জাস্ট প্রোটিনেসিয়াস স্ট্রাকচারগুলো, অর্থাৎ এগুলোকে কি বলেছিলাম ওখানে বলো? স্পোক। যেটা সাইকেলের চাকাতেও থাকে না স্পোক, কি যেটা মাঝখানের দিকে আছে ওটাকে স্পোক বলি, তো এখানেও সেটাকে স্পোক বলছি, সেমই জিনিস। হ্যাঁ, কিন্তু এটা জাস্ট প্রোটিন দিয়ে তৈরি, আর ওটা লোহা দিয়ে তৈরি, আলাদা স্টিল দিয়ে তৈরি। হ্যাঁ, তো এবার দেখো 9 ইভেনলি স্পেসড পেরিফেরাল ফাইবার, এক একটা হচ্ছে ট্রিপলেট, অর্থাৎ 3টে করে থাকে। অ্যাডজাসেন্ট ট্রিপলেট আর অলসো লিঙ্ক, এখানেও দেখো অ্যাডজাসেন্ট ট্রিপলেটগুলো কিন্তু লিঙ্ক থাকে, একদম ইজি, ওটার মতোই স্ট্রাকচার, ওখানেও লিঙ্ক ছিল, লিঙ্কার মনে আছে? ওখানে যেটা আমরা ছবিটা দেখলাম, যদি আমরা মনে করার চেষ্টা করি, ওখানে কি দেখেছিলাম মনে করো, যে কোথায় গেল, এই যে এখানে দেখলাম না, এই যে ওরাও কিন্তু ইন্টার কানেক্টেড ব্রিজ, যেটাকে লিঙ্কার বলছিলাম। তারপরে এখানে কি বলেছে, আর এখানে বলেছে হচ্ছে অ্যাডজাসেন্ট ট্রিপলেট আর অলসো লিঙ্ক দ্য সেন্ট্রাল পার্ট, যেটাকে আমরা কি বলছি, রিজিয়ন অফ দ্য সেন্ট্রিওল অলসো হচ্ছে প্রোটিনেসিয়াস। তো সেন্ট্রাল পার্টটাও কিন্তু প্রোটিনেসিয়াস, আর এটাকে কি বলছি আমরা, এটাকে বলছি হাব, হুইচ ইজ কানেক্টেড উইথ টিউবিউলস, এই টিউবিউলের সাথে কানেক্টেড রয়েছে পেরিফেরাল টিউবিউলের সাথে বাই ট্রিপল বাই রেডিয়াল স্পোক। আবার সেই রেডিয়াল স্পোকগুলো হচ্ছে এইগুলো, তাহলে কি হলো, এগুলো হচ্ছে রেডিয়াল স্পোক। হ্যাঁ, মেড অফ প্রোটিন, তো এটাও প্রোটিন দিয়ে তৈরি। দ্য সেন্ট্রিওল ফ্রম দ্য বেসাল বডি, যেটা এর আগে পড়লাম, যে ফ্ল্যাজেলা আর সিলিয়ার ক্ষেত্রে পড়লাম না, যে ওদের বেসাল বডিটা কিন্তু সেন্ট্রিওলের স্ট্রাকচার দিয়ে তৈরি, তো ওইটাই বলেছে সেন্ট্রিওলস ফ্রম দ্য বেসাল বডি অফ দ্য সিলিয়ার ফ্ল্যাজেলা অ্যান্ড হচ্ছে স্পিন্ডেল ফাইবার দ্যাট গিভ রাইজ টু স্পিন্ডেল অ্যাপারেটাস অফ সেল ডিভিশন। তো সেল ডিভিশন যখন আমরা পড়বো তখন দেখবো যে ক্রোমোজোমকে আলাদা করার জন্য, হোমোলোগাস ক্রোমোজোম হোক বা একটা ক্রোমোজোমের যখন কাইনেটো করে এসে যুক্ত হচ্ছে দুই দিক থেকে দড়ির মতো দুটো জিনিস, ওটাকে আমরা কি বলছি, ওটাকেই বলছি আমরা স্পিন্ডেল অ্যাপারেটাস। তো এই স্পিন্ডেল অ্যাপারেটাস সেল ডিভিশনে যে তৈরি হয়, ওটা হোক বা এই বেসাল বডি অফ সিলিয়া ফ্ল্যাজেলা হোক, তো এই সব কিছু কিন্তু অ্যাকচুয়ালি কে তৈরি করছে, এই সেন্ট্রিওলই ফর্ম করে। তো বোঝা গেছে, তো সেন্ট্রিওলের কিন্তু অনেক কাজ রয়েছে, তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর সেন্ট্রিওলটা আমরা মেনলি কোথায় দেখতে পাই বলো, এই সেন্ট্রোজোমটা, এটা কিন্তু আমরা প্ল্যান্ট সেলে দেখতে পাই না, এটা কিন্তু আমরা মেনলি অ্যানিমাল সেলেই দেখতে পাই। তো এই হচ্ছে ব্যাপার। তো নেক্সট ক্লাসে আমরা কিন্তু নিউক্লিয়াসটা আর ক্রোমোজোমটা খুব ভালো মতো পড়বো। তো এই ক্লাসে এত দূরই থাক, আর তোমরা ভালো মতো পড়াশোনা করো। এনসিইআরটিটা কিন্তু নিটের জন্য তোমাদের খুব ভালো মতো পড়তে হবে, সেটা আমি বারবার প্রত্যেকটা ক্লাসে বলি। ওকে।